আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। খালামণির কথা শুনে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। বিস্ময়ের চোখ কপাল উঠে গেছে। এসব আমি কি শুনলাম? নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। আফিফা তাহলে এতদিন সম্পত্তির লোভেই আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে? সব কিছু তাহলে নাটক ছিল। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। এসব কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? আমি আরও মনোযোগ দিয়ে আফিফা ও খালামণির কথা শোনার চেষ্টা করলাম। আফিফা শয়তানি হাসি দিয়ে বলল, তুমি চিন্তা করো না মা, শাহিনের মতো বলদ কোনো দিনই এসব জানতে পারবে না। ওর মাথায় তো শুধু গোবর। আমি ওকে যা বলি তাই বিশ্বাস করে, বেকুব একটা। বলে আফিফা ও খালামণি আবার হাসতে লাগলো। আমাকে বোকা বানিয়ে বড্ড খুশি তারা। কিলকিল করে হাসছে। তাদের হাসির শব্দে সারা ঘর মুখরিত হয়ে গেছে। আফিফা হাসি থামিয়ে দাঁত কিরমির করে বলল, শাহিনের বাবার জন্য আমার বাবাকে জেল খাটতে হয়েছে, ওদের জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, আমাদের সব সম্পত্তি ওরা আত্মসাৎ করেছে। এত সহজে ওদের ছাড়বো না। শাহিনের সাথে আমার বিয়ে শুধু হতে দাও একবার, তারপর দেখবে আমি কি করি। শাহিনের বাড়ির প্রত্যেকটা মানুষের জীবন আমি নরক বানিয়ে ফেলবো। কেঁদে কুল পাবে না ওরা। এই না হলো আমার মেয়ে, সাব্বাস। ওরা আমাদের যত কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট আমরা ওদের দেব। খালামণি ও আফিফার এসব কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার হাত পা কাঁপছে। মনে হচ্ছে আমার পায়ের তলার থেকে মাটি গায়েব হয়ে গেছে। যাদেরকে আমি আপন ভাবতাম তারাই আমাকে ধোঁকা দিল। এখন আমার ইচ্ছা করছে নিজের গালে নিজে ঠাপ্পড় মারি। আমি এত বোকা কেন? এদের এত কাছে থেকেও এদের আসল রূপটা বুঝতে পারিনি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু কাঁদতে পারছি না। আপনজন থেকে কষ্ট পাওয়া প্রচণ্ড বেদনাদায়ক হয়। না পারি সইতে, না পারি কিছু বলতে। কিন্তু আমি আজ চুপ থাকবো না। আজ এদের একটা শিক্ষা দিয়ে ছাড়বো। আমার সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন আমাকে ব্যবহার করেছে। অথচ এদের আমি মাথায় স্থান দিয়েছিলাম। অন্ধের মতো বিশ্বাস করেছি তাদের, যার ফল এখন বুক করতে হবে। আমি চোখের পানি মুছে হুড়মুড় করে ঘরে ঢুকলাম। আচমকা আমাকে দেখে খালামণি ও আফিফা চমকে উঠল। নিজেদেরকে সামনে নিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলা শুরু করলো। এমন একটা ভাব করলো যেন আমাকে তারা দেখেই নি। আমি খালামণি ও আফিফার সামনে গিয়ে দাঁড়ালাম। খালামণি আমাকে দেখে অবাক হওয়ার বান করে বলল, আরে শাহিন, তুই কখন এলি বাবা? অনেকক্ষণ আগে এসেছি। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। আমার কথা শুনে খালামণি ও আফিফা চোখ বড় বড় করে তাকালো। নিমিষে তাদের চোখে মুখে ভয় এসে ভর করলো। ভয়ে তাদের চোখ মুখ শুকছে গেছে। মনে মনে হয়তো ভাবছে আমি তাদের সব কথা শুনে ফেলেছিলাম কিনা। খালামণি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লম্বা ডুব গিলল। এরপর আমতা আমতা করে বলল, কি শুনছিস তুই? আমি কিছু না বলে আফিফার দিকে তাকালাম। আফিফা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। আমি 7-5 না ভেবে প্রচণ্ড জোরে আফিফাকে চড় বাঁধলাম। আফিফা ভ্যাকাচাকা খেয়ে গালে হাত দিয়ে আমার দিকে অবাক হয়ে চেয়ে রইল। চোখের কোণায় পানি জল জল করছে। আরেকটা চড় মারার আগে আফিফা ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আমি শুধু আফিফাকে চড় মেরে ক্ষান্ত হলাম না। রাগের মাথায় খালাকেও চড় মারার জন্য হাত উঠালাম, কিন্তু মারতে পারলাম না। আমার হাত কাঁপছে। যাকে মায়ের আসনে বসিয়েছি তার গায়ে কীভাবে হাত তুলব? তাকে তো আমি মন থেকে শ্রদ্ধা করি। আমি অনেক কষ্টে রাগ কন্ট্রোল করলাম। সত্যি বলতে আমার এখনও বিশ্বাস হচ্ছে না খালামণি জঘন্য একজন মানুষ। এই মানুষটা প্রতিশোধ নিতে নিজের মেয়েকে ব্যবহার করে, এমন আপন মানুষদেরকে কষ্ট দেয়।
আমি মানছি খালামণি ও আমাদের সাথে পারিবারিক শত্রুতা আছে, কিন্তু তাই বলে খালামণি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলো? আজ যদি এসব না জানতে পারতাম, আমার পরিবারটা পুরো ধ্বংস হয়ে যেত। এদের আসল রূপটা মুকেশের আড়ালেই থেকে যেত। আসলে অনেক দিন ধরে খালামণি ও আমাদের সাথে জমি নিয়ে মামলা চলছে। আফিফার বাবা মানে আমার খালুর অনেক জুয়ার নেশা ছিল। জুয়া খেলে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। আবার অনেক ধারও করেছিল মানুষের কাছ থেকে। পানাদাররা টাকার জন্য খালুর উপরে চাপ দিচ্ছিল। খালু উপায় না পেয়ে কয়েক একর জমি আমার আব্বুর কাছে বিক্রি করে। তারপর সেই জমির টাকা দিয়ে পাওনাদারদের টাকা মিটমাট করে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। আসল ঘটনা ঘটে কিছুদিন পর। খালু আমার বাবার নামে মামলা করে। বাবা নাকি জোর করে খালুর জমি লিখে নিয়েছে। পাশাপাশি আমার নানু ভাই মারা যাওয়ার সময় সব জমি সমানভাবে বন্টন করেনি। আমার মা নাকি চালাকি করে বেশি সম্পত্তি নিয়েছে। তাছাড়া আমাদের নামে আরও অনেক ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। এরপর থেকে শুরু হয় ঝামেলা। আমার মা ও খালামণি বোন থেকে হয়ে যায় জাতশত্রু। কোর্টে মামলাগুলো অনেক দিন চলে। অবশেষে আমরা জয়লাভ করি। খালুর 6 মাসের জেল হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে খালু বিদেশে চলে যায়। আমি তখন অনেক ছোট ছিলাম, এসবের কিছুই জানতাম না। বড় হয়ে মার কাছ থেকে এসব জেনেছি। কিন্তু খালামণি যে পুরনো দিনের কথা মনে রেখে এমন জঘন্য কাজ করবে কখনো ভাবিনি। খালামণির দিকে তাকালাম, সে মাথা নিচু করে বসে আছে। খালামণির সামনে হাঁটু গেড়ে বসলাম, চোখে চোখ রেখে বললাম, হাদিসে আছে খালা নাকি মায়ের মতো। কিন্তু বিশ্বাস করো, আমি নিজের মার থেকে তোমাকে বেশি ভালোবাসতাম, এমন শ্রদ্ধা বৃদ্ধি করতাম। কিন্তু আমি স্বপ্ন ভাবিনি তুমি ও তোমার মেয়ের সম্পত্তির লোভে এসব করবে। আর তোমাদের যখন এত সম্পত্তির উপরে লোভ ছিল, সরাসরি আমাকে বললেই পারতে। আমার নামে যা কিছু আছে সব তোমাদের দিয়ে দিতাম। আমার ইমোশন নিয়ে খেললে কেন? আমার নিজের থেকেও তোমাদের বেশি বিশ্বাস করতাম। আর তোমাদের জন্য যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে, কেউ পর্যন্ত ছেড়ে দিয়েছি। কিন্তু তোমরা আমাকে সরলতার সুযোগ নিয়ে তোমরা আমাকে ব্যবহার করেছো। তোমাদের চেয়েও রাস্তার কুকুর অনেক ভালো আছে, ওদের বিশ্বাস করা যায়, কিন্তু তোমাদের না। তোমরা পশুর থেকে অদম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমি থামলাম। খালামণি ও আফিফা মাথা নিচু করে বসে আছে। লজ্জায় আমার দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছে না। আমি একটু দম নিয়ে খালামণির উদ্দেশ্যে আবার বলা শুরু করলাম, তুমি তো আগের থেকে জানতে সব দোষ খালুর ছিল। তারপরও আমার মাকে দোষারোপ করতে, সবার কাছে আমার মায়ের নামে দুর্নাম করে বেড়াতে, মাকে ছোট করতে। সব জেনেও তোমাকে সাপোর্ট করতাম। মাকে বলতাম সব দোষ তোমার, আমার খালামণির মতো পৃথিবীতে একটা মানুষও নেই। কিন্তু আজ থেকে তুমি আমার চোখে সব থেকে ঘৃণিত ব্যক্তি। আমার মা ঠিকই বলতো, তুমি আসলে একটা ডাইনি, যার মনে কোনো দয়া মায়া নেই, যে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। বলেই আমি থামলাম। কথাগুলো বলার এক পর্যায়ে আমার চোখে পানি চলে এসেছে। খালামণিও মাথা নিচু করে কাঁদছে। আমার কথা শুনে হয়তো কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ারই কথা। আমি আরও কিছু বলতে যাব, হঠাৎ খালামণি আমার হাত চেপে ধরলো, কান্না ভিজা গলায় বলল, আমার ভুল হয়ে গেছে শাহিন, প্লিজ আমাকে ক্ষমা করে দে। না জেনে করা ভুলকে ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে ভুলকে নয়। আজকের পর থেকে ভাববো আমার কোনো খালামণি নেই। বলে আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম। মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? স্বার্থের জন্য আপন মানুষকে কষ্ট দিতে পিছু পা হয় না। আমি চোখের পানি মুছে আফিফাদের বাইর থেকে বের হতে যাব, এমন সময় আফিফা দৌড়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো। 2 হাত বাড়িয়ে আমার পথ আটকে দাঁড়ালো। আমি রাগে বললাম, সমস্যা কি? সামনে থেকে সর। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও শাহিন। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি এতদিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। আফিফার কথা শুনে অপলক দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। ইস, কি নিষ্পাপ চেহারা! কেউ বুঝতেই পারবে না এই নিষ্পাপ চেহারার ভিতরে এক কুৎসিত চেহারা লুকিয়ে আছে। আমি আফিফাকে আবার ঠাস করে চর মারলাম। আফিফা প্রচণ্ড ভয় পেল, গালে হাত দিয়ে আমার থেকে একটু দূরে দাঁড়ালো। আমি আফিফার কাছে গিয়ে ওর গাল দুটোকে শক্ত করে চেপে ধরলাম। প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে বললাম, আর কত ঠকাবে আমাকে? লজ্জা করে না তোমার? আচ্ছা, তোমার মাঝে কি মনুষ্যত্ব বলে কিছুই নেই? আমি নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসতাম। তুমি আমাকে এতদিন যাই করতে বলেছ, আমি বোকার মতো তাই করেছি। কুকুরের মতো তোমার পিছনে ঘুরঘুর করেছি। রিমিকে ডিভোর্স পর্যন্ত দিয়েছি।
কিন্তু তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে গিয়েছো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আফিফাকে ছেড়ে দিলাম। আফিফা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, লজ্জায় একদম কুঁকড়ে গেছে। আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। আমি কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করলাম, 2 বছরের রিলেশন ছিল আমাদের, কত স্বপ্ন দেখেছিলাম আমরা, আমাদের দুমদাম করে বিয়ে হবে, দুজনের ছোট্ট একটা সংসার হবে, আবু হবে, আর কত কি। আমি বোকার মতো তোমার সব কথা বিশ্বাস করেছি। আজ যখন সব জানতে পারলাম, বিশ্বাস করো কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমার সাথে এমন করার সময় তোমার কি একবারও বিবেকে বাঁধেনি? একবারও মনে হয়নি এটা অন্যায়? আমার কথার উত্তরে আফিফা কিছুই বলল না, বরাবরের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। চোখের কোণায় পানির কোণা চিকচিক করছে। আফিফা চুপ থাকা দেখে মেজাজ আরও গরম হয়ে গেল। আমি ধমক দিয়ে বললাম, কথা বলছো না কেন? বোবা হয়ে গেছো নাকি? তুমি মেয়েটা বড্ড ধরিবাজ, চালাকের বিছি। অন্যায় করে এমন একটা ভাব করছো যেন তুমি ধোয়ার তুলসী পাতা। কিন্তু একটা কথা কি জানো, তুমি আমাকে ধোকা দেওয়াতে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়েও বেশি হাজার গুণে কষ্ট পাচ্ছি রিমির ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে। রিমি আমার জন্য কত কি না করেছে, আর আমি তোমার জন্য ওর উপরে কত অত্যাচার করেছি। জানি না রিমি আমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, আমাকে ধোকা দিয়ে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। সারা জীবন আফসোস করে কাটাতে হবে। স্বার্থপর একটা। এক নাগারে কথাগুলো বলে আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। তখনই আফিফা আমার পা জড়িয়ে ধরলো, তারপর কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে শাহিন, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আফিফার কথা শুনে আমার মন গেল না। ওর কথা বিশ্বাস করে আমি দ্বিতীয়বার ঠকতে চাই না। আমি এক ঝটকায় আফিফার থেকে পা ঝরালাম। আফিফা ছিটকে কয়েক পা দূরে গিয়ে পড়ল। হনহন করে আফিফাদের বাইর থেকে বেরিয়ে আসলাম। পিছন থেকে আফিফা আমাকে চিৎকার করে ডাকতে লাগলো। আমি পাত্তা দিলাম না। আসলে বিশ্বাস এমন একটা জিনিস, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। আফিফা যতই চেষ্টা করুক, ওকে আর আমি বিশ্বাস করছি না। রাত প্রায় অনেক হয়ে গেছে, চারিদিকে অন্ধকারে গুটগুট করছে। কিছুক্ষণ হাঁটার পর ল্যাম্পপোস্টের নিচে এসে বসলাম। ল্যাম্পপোস্টের গোড়ালটে আলো চারিদিকে ছড়িয়ে আছে। চুপচাপ সেখানে বসে চোখের পানি ফেলতে লাগলাম। আফিফার জন্য নয়, রিমির জন্য। পাগলিটা আমাকে কত ভালোবাসতো, আর আমি সে ভালোবাসা উপেক্ষা করে মিথ্যে ভালোবাসার পিছনে দৌড়েছি। আমি আসলে একটা গাধা। রিমি ঠিকই বলে, গাধা না হলে কখনো রিমিকে ডিভোর্স দিতাম না। রিমির ভালোবাসার সাগরে ডুব দিতাম, মন প্রাণ উজাড় করে ওকে ভালোবাসতাম। কিন্তু এখন আমি রিমির সামনে দাঁড়াবো কি করে? ওর সামনে দাঁড়ানোর অধিকার আমার নেই। রিমির উপরে যা অধিকার ছিল তা একটা সিগনেচারের মধ্যে সব শেষ হয়ে গেছে। আমি নিজে ওকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। এসব কথা ভেবে আমার বুক ফেটে কান্না আসছে। আমি রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে বসে কান্না করছি। রাস্তার লোকজন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আমার সেদিকে খেয়াল নেই। আমি কিছুক্ষণ কাদার পর বাড়ির দিকে হাঁটা দিলাম। রিমির কাছে ক্ষমা চাইতে হইব, দরকার পড়লে ওর পায়ে ধরবো। আমি রিমির কথা ভাবতে ভাবতে রাস্তার মাঝখান দিয়ে আনমনে হাঁটছিলাম। হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। আমি ছিটকে এক হাত দূরে গিয়ে পড়ি। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের সাথে মাথাটা প্রচণ্ড ধরে আঘাত লাগে। মাথা ফেটে রক্ত পড়তে থাকে। প্রচণ্ড ব্যথায় ও যন্ত্রণায় চিৎকার করতে থাকি আমি। আমার সারা শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসতে থাকে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। এমন অবস্থায় আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, আই লাভ ইউ রিমি। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। জ্ঞান ফিরলে নিজেকে একটা বন্ধ ঘরের মধ্যে আবিষ্কার করলাম। আমার পাশে টিপ টিপ করে বাতি জ্বলছে, চারদিকে আবছা অন্ধকার। আমি নিজের দিকে একবার তাকালাম। আমার মাথা ও হাত পায়ে ব্যান্ডেজ করা। মাথাটা ব্যথায় টনটন করছে, শরীরটা একটু লড়াতে পারছি না। এই মুহূর্তে আমি ঠিক কোথায় আছি ঠিক ঠাউর করতে পারছি না। তবে যতদূর মনে হচ্ছে এখন মাঝরাত। আমি একটু মাথাটাকে এদিক সেদিকে ঘুরিয়ে নিয়ে চারপাশে একবার চোখ খুলিয়ে নিলাম। খুব সম্ভবত এটা হাসপাতাল। আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। আমার বাম দিকে তাকাতে দেখলাম রিমি চেয়ারে বসে জিমাচ্ছে। রিমির চোখের নিচে কালো দাগ, শ্রুস্ত্র ও ক্লান্ত চেহারা। জনশূন্য শরীর দেখে বুকটা চ্যাত করে উঠল। কি অবস্থা হয়েছে মেয়েটার! সব হয়েছে আমার জন্য। রিমির এই অবস্থার জন্য আমি দায়ী। ওর ভালোবাসা না বুঝে শুধু কষ্ট দিয়েছি, এখন তার ফল ভোগ করছি। আমি একা একা উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে আমার। হাত বাড়িয়ে যে গ্লাস দিয়ে পানি খাবো সেই শক্তিটুকু আমার নেই। বাধ্য হয়ে রিমিকে ডাক দিলাম। আমার ডাক শুনে রিমি ধরপড় করে জেগে উঠল। এক নিমিষে ঘুম পালিয়ে গেছে ওর। রিমি কিছুক্ষণ চোখ বড় বড় করে ঘোর রাগা দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর আমার কাছে এসে বেডের উপরে বসলো। আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে তারপরে বলল, তুই ঠিক আছিস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। রিমি চোখ পিক পিক করে আমাকে দেখছে।
চোখে মুখে খুশির ঝিলিক। হয়তো আমার জ্ঞান ফিরেছে বলে এত খুশি। আমি জড়ানো গলায় বললাম, একটু পানি খাওয়াবি, খুব তৃষ্ণা পেয়েছে। আমার কথা শুনে রিমির ঘোর কাটলো। সে আমাকে ধরে উঠে বসালো। আমি বেডের সাথে হেলান দিয়ে বসলাম। রিমি গ্লাসে পানি ঢেলে নিজের হাতে আমাকে খাওয়ালো। তারপর শাড়ি আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। আমি অপলক নয়নে রিমিকে কিছুক্ষণ দেখে শোক সরিয়ে নিলাম। রিমি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, খিদে লেগেছে? বাইরে থেকে খাবার আনবো? দরকার নেই, খেতে ইচ্ছে করছে না। কেন, মাথা ব্যথা করছে? নার্সকে ডাকবো? আমি ঠিক আছি, অত চিন্তা করতে হবে না। রিমি আর কিছু বলল না, কেবল আমার দিকে একভাবে তাকিয়ে রইল। আমি কিছু সময় চুপ থেকে বললাম, আমাকে হাসপাতালে কে নিয়ে এসেছে? যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলি সে। আজ 2 দিন পর তোর জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছিস। আমি রিমির কথা শুনে সামান্য হাসলাম। মনে মনে বললাম, মরে গেলে ভালো হতো। যার জন্য বেসেছিলাম সেই তো ছেড়ে চলে গেছে। ভাবনায় ছেদ কুটল রিমির কথায়। রিমি রাগ দেখিয়ে বলল, রাস্তাঘাটে চলার সময় মন কোথায় থাকে? তুই কি ছোট বাচ্চা যে রাজার মাঝখানে নাচতে নাচতে হেঁটে পারবি? আজ যদি তোর কিছু একটা হয়ে যেত, তাহলে কি হতো বলতো? কি হতো শুনি? সেটা বুঝলে তো কোনো কথাই ছিল না, ছাগল কোথাকার। আমার এই অবস্থা দেখে তুই এখনো ঝগড়া করবি? শুধু ছকরান না, তোকে না আমার খুন করতে ইচ্ছা করছে। তুই তো কেয়ারলেস কেন? আমি এমনই। রিমি মুখ বেটকালো। আমি দাঁত বের করে হাসতে লাগলাম। রিমি এবার আরো রেগে গেল। দাঁত কিটমিট করে বলল, বেশি হাসি না, ঘুষি মেরে তো সব দাঁত ভেঙে দিব কুত্তা। তোর জন্য পরিবারের সবাই অশান্তি লেগে গেছে। কিসের অশান্তি? কিছু না, তুই ঘুমা। রিমি আমাকে আর কিছু না বলে জোর করে শুইয়ে দিল। বুঝতে পারলাম রিমি কিছু একটা লুকাতে চাচ্ছে, কিন্তু সেটা কি সেটা বুঝতে পারলাম না। আমি ধীর গলায় রিমিকে বললাম, তুই হাসপাতালে একাই আছিস? বাইরে থেকে আর কেউ আসেনি? না, শুধু বড় আম্মু এসেছিল, সন্ধ্যাবেলা আমি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও, ছোট মা, ছোট আব্বু, বাবা মা এরা আমাকে কেউ দেখতে আসেনি? না, কেন? জানি না। তুই বেশি কথা না বলে ঘুমাতো। ডাক্তার তোকে কথা বলতে বারণ করছে। যা বলার সকালে বলিস। আচ্ছা, আমি যে তোকে ডিভোর্স দিয়েছি সেটা কি বাড়িতে বলে দিয়েছিস? তোকে ঘুমাতে বললাম না? এত কথা বলিস কেন? চুপচাপ ঘুমা। আমি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বেডে শুয়ে শুধু উসকুস করছি। আমার ঘুম আসছে না দেখে রিমি আস্তে আস্তে আমার মাথায় হাত বুলাতে লাগলো। নিমিষে আমার চোখে ঘুম এসে ভর করলো। রিমির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুম এসে গেছে বলতে পারি না। এদিকে শাহিন ঘুমিয়ে যাওয়ার পর রিমি আলতো করে শাহিনের কপালে ঠোঁট ছোঁয়ালো। শাহিন একটু কেঁপে উঠল। রিমি শাহিনের দিকে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতাম না শাহিন। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। বাকি রাতটুকু রিমি জেগে জেগেই কাটিয়ে দিল। বলা যায় না শাহিনের ঘুম ভাঙলে আবার যদি কিছু চায়। আমার জ্ঞান ফিরেছে দেখে রাসেল ভাই ও মুবু ভাবি সকাল সকাল আমাকে দেখতে চলে এসেছে। ভেবেছিলাম পরিবারের সবাই আসবে, কিন্তু কেউ আসেনি। আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। আমার এমন অবস্থা দেখেও কেউ দেখতে এলো না কেন? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? কিছুই ভেবে পাচ্ছি না আমি। রিমি রাসেল ভাই ও মুবু ভাবিকে আমার পাশে রেখে বাড়িতে গেছে। রাসেল ভাই আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করার পর মুখ বার করে বললেন, তুমি রিমিকে ডিভোর্স দিয়ে মোটেও ঠিক করনি শাহিন। আমি রিমিকে ডিভোর্স দিয়েছি সেটা আপনি কি করে জানলেন? রিমি বলেছে, তাই না? রিমি বলেনি, তোমার বন্ধুরা বলেছে। আর তারপর থেকেই পরিবারের ঝামেলা শুরু হয়েছে। কেন, কি হয়েছে? তুমি রিমিকে ডিভোর্স দিয়েছো বলে তোমার বাবা ও চাচার মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তোমার চাচা চাচি আর তোমাদের সাথে থাকবে না, আলাদা হয়ে যাবে। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। তোমার জন্য পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, পরিবারে ভাঙন ধরেছে। তোমার চাচা চাচি ভেবেছিল তোমার সাথে রিমির বিয়ে হলে রিমি সুখী হবে, কিন্তু বিয়ের পর থেকে এমন একটা দিন নেই তুমি রিমিকে কষ্ট দাওনি। রিমি যে এতদিন তোমার সাথে কিভাবে ছিল সেটা ভেবে অবাক হচ্ছি। রাসেল ভাইয়ের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। এই জন্যই আমি অ্যাক্সিডেন্ট হওয়ার সত্ত্বেও আমাকে কেউ দেখতে আসেনি। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি মন খারাপ করে শুয়ে রইলাম। ছোট্ট একটা ভুলের কারণে সব কিছু শেষ হয়ে গেল। বুঝতে পারছি না এই ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করব। রাসেল ভাই ও বুমু ভাবি আমাকে কিছু উপদেশ দিয়ে চলে গেল। দুপুরে একটু পরে মা ও রিমি দুজনে হাসপাতালে এলো। আমি সাথে করে আমার জন্য খাবার নিয়ে এসেছে। মাকে দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। মা কিছুক্ষণ পর রিমিকে বাইরে যেতে বলল। ভেবেছিলাম আমার জ্ঞান ফিরেছে বলে মা প্রচণ্ড খুশি হবে। খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে সুখের কান্না কানবে, কিন্তু মা সেসব না করে মুখটা পোড়া বাতের মতো বানিয়ে রেখেছে।
কেমন আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে কি না, আমার কিছু লাগবে কি না, এগুলো একটুকুও জিজ্ঞেস করছে না। আমি কিছুক্ষণ চুপ থেকে মাকে বললাম, কেমন আছো মা? বাবা আসেনি? মা আমার কথার কোনো উত্তর না দিয়ে আচমকা আমার গালে থাপ্পড় মারল। আমি চমকে উঠলাম, যদিও মা জ্বরটা আস্তে মেরেছে, মাথায় আঘাত লাগার কারণে ভালোই ব্যথা পেয়েছি। আমি চলো চোখে মার দিকে তাকালাম। মা রাগে ফুসফুস করছে। আমি ভয়ে চুপসে গেলাম। মা রাগী গলায় বলল, তুই মানুষ নাকি পশু? এতটা নির্দয় ও পাষাণ কেউ কি করে হতে পারে? তুই আমার ছেলে হস, এটা আমার ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। মায়ের কথাগুলো সোজা আমার কলিজায় এসে আঘাত করলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মা কঠিন গলায় বলল, রিমিকে ডিভোর্স দিলি কেন? মেয়েটা তোকে পাগলের মতন ভালোবাসে আর তুই ওকে ছেড়ে দিলি। জানিস তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে রিমির কি অবস্থা হয়েছিল? ওকে থামানো যাচ্ছিল না, সেই কি কান্না! পাগলের মতন ছুটতে ছুটতে হাসপাতালে এসেছিল, তারপর তোকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে। এই 2 দিনে সারাক্ষণ তোর পাশে থেকেছে, তোর সেবা যত্ন করেছে, তোর চিৎনায় ঠিক খাওয়া দাওয়া পর্যন্ত করেনি, ঘুমানো তো দূরেই থাক, সারা রাত নামাজে দাঁড়িয়ে তোর জন্য প্রার্থনা করেছে। কতটা ভালোবাসলে একটা মেয়ে এসব করতে পারে এবার ভেবে দেখেছিস? মার কথা শুনে আমি একদম হা হয়ে গেলাম। রিমি আমার জন্য এসব করেছে? মা একটু দম নিয়ে আবার বলা শুরু করলো, রিমিকে কেন ডিভোর্স দিয়েছে সেসব আমি জানতে চাই না, শুধু এটা বল, রিমিকে কষ্ট দিয়ে তুই কি লাভ পেলি? মেয়েটা তোর কাছে একটু ভালোবাসা চেয়েছিল, কিন্তু তুই ওকে শুধু কষ্টই দিয়ে গেলি। আমি কিছু বললাম না। মা আবার আমার গালে চোয়ার মারলো। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। মা রাগে ফুসফুস করে বলল, শুধুমাত্র তোর জন্য পরিবারের অশান্তি লেগেই আছে। রিমির বাবা নাকি আমাদের উপর মামলা করবে, আমাদের সবাইকে জেলের ভাত খাওয়াবে। রিমিকে ডিভোর্স দিয়েছিস বলে তোর বাবা ও চাচার মধ্যে ঝগড়া চলছে, হাতাহাতি পর্যন্ত হয়েছে। তোর জন্য 2 ভাই এখন শত্রুতে পরিণত হয়েছে। মার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি রিমিকে ডিভোর্স দেওয়ার পরে পরিবারে এত সমস্যা হবে ভাবতে পারিনি। আমি মাকে কিছু বলতে যাব, এমন সময় দরজায় কে যেন নক করলো। আমি মাথা উঁচু করে দরজার দিকে তাকাতেই চমকে উঠলাম। এরা এখানে কেন এসেছে? দেখি খালামণি ও আফিফা এখানে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে দেখে আমার ব্রু কুঁচকে গেল। এই বজ্জাত দুটো এখানে কেন? না জানি আবার কোন কুমন্ত্র নিয়ে এখানে এসেছে। মাথায় তো শুধু ক্রিমিনাল বুদ্ধি। আফিফা ও খালামণি বাঁকা হাসি দিয়ে রুমে ঢুকলো। আফিফার হাতে একগুচ্ছ লাল গোলাপের তোড়া, সাথে আমার পছন্দের অনেক জিনিস এনেছে। বুঝলাম আমার রাগ ভাঙাতে তৈরি হয়ে এসেছে দুজন। আফিফা ও খালামণি আসাতে মা নিঃশব্দে বাইরে চলে গেল। আফিফা আমার মাথার কাছে এসে বসলো। আলতো ছোঁয়ায় আমার মাথার বিলি কাটতে লাগলো। আমি বেশ কয়েকবার আফিফাকে মানা করলাম, কিন্তু সে শুনলো না। ভিতরে আমি বেশ বিরক্ত হচ্ছি। আফিফার সব ছোঁয়া আমার কাছে বিষের মতো লাগছে। ঘৃণায় পুরো শরীর কিলমিল করছে। মনে হচ্ছে কাটা গায়ে কেউ নুনের ছিটা দিচ্ছে। আমি দাঁতে দাঁত চেপে সব সহ্য করছি। আফিফা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মিষ্টি গলায় বলল, এখন কেমন লাগছে? আগের চেয়ে কি একটু সুস্থ বোধ করছো? দেখো, তোমার পছন্দের খাবার এনেছি। আমি আফিফার প্রত্যুত্তরে কিছুই বললাম না। ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। খালামণি আমার সামনে এসে কান্না মাখায় গলা বলল, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে আফিফা কত কষ্ট পেয়েছে জানিস? অনেক কান্না করেছে আমার মেয়েটা। তোর চিন্তায় সেও অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক করে খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি পর্যন্ত। খালামণির কথা শুনে আফিফার দিকে আমি ভালো করে তাকালাম। কি সুন্দর মিষ্টি প্রাণবন্ত চেহারা, চোখে গাঢ় কাজল, মুখে মেকআপের আলতো প্রবেগ। কে বলবে এই মেয়েটা আমার জন্য কান্নাকাটি করেছে? আবার নাকি আমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিল। খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি, কিন্তু আফিফার চেহারা ও শরীর দেখে মনে হচ্ছে বড্ড সুখে আছে সে। চেহারায় দুঃখের কোনো ছাপ নেই। অসত্য রিমির দিকে তাকানো যায় না। আমার জন্য কত কষ্ট করেছে সেই। আমার সেবা করেছে, আমার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে, রাত জেগে আমার পাশে থেকেছে। না জানি কত কান্নাকাটি করেছে আমার জন্য। না ঘুমিয়ে কেঁদে কেঁদে রিমির চোখের নিচে কালি পর্যন্ত পড়ে গেছে। কিন্তু আফিফার মাঝে এসবের কিছুই ছিটামিটা নেই। কী সুন্দর মেকআপ করে সেজেগুজে এখানে এসেছে। বাকখানা এমন ফ্যাশন শোয়ের কোনো অনুষ্ঠানে এসেছে সে। আমি এসব ভাবতে ভাবতে দেখলাম আফিফা লম্বা ঢেকে তুলল।
একটু আগে মনে হয় পেট ভরে খেয়ে এসেছে। অসথ খালামণি বলছে আমার জন্য নাকি খাওয়া দাওয়া ও ঘুম ছেড়ে দিয়েছে। চলতি বলতে খালামণির এইসব কথা শুনে না চাইতো পিক করে হেসে দিলাম। মিথ্যা বলার জন্য এদের নোবেল দেওয়া উচিত। আমার হাসি দেখে আফিফা ও খালামণি ব্রু কুঁচকে তাকালো, মুখ বার করে বলল, হাসছিস কেন? আমি কি হাসির মতো কিছু বলছি? আজকাল তোমাদের কথা শুনলে আমার হাসি পায়। মানুষ এত সুন্দর মিথ্যা বলতে পারে, তোমাদের না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আমি মোটেও মিথ্যে বলছি না, মানছি আমি তোকে ধোঁকা দিছি, কিন্তু আফিফা সত্যিই তোকে ভালোবাসে। আমার উপর রাগ করে প্লিজ ওকে কষ্ট দিস না। যা হয়েছে সব ভুলে নতুন করে শুরু কর। মানুষ মাত্রই তো ভুল করে। চাইলেই কি নতুন করে শুরু করা যায়? আমার জায়গায় তুমি থাকলে কি পারতে সব কিছু নতুন করে শুরু করতে? আমার কথা শুনে খালামণি মাথা নিচু করে ফেললো। হাসি খুশি মুখটা অন্ধকারে চেয়ে গেছে। আমি শোয়ার থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসলাম। মাথা উঁচু করে খালামণির চোখে চোখ রেখে বললাম, যে মানুষ সম্পত্তির জন্য অনেক কিছু করতে পারে তার মুখে এসব কথা মানায় না। খালামণি, আমি তোমাকে যতটা না ঘৃণা করি তার চেয়েও 1000 গুণ বেশি আফিফাকে ঘৃণা করি। সে আমার পবিত্র ভালোবাসার সাথে খেলা করেছে। সেজন্য তো আমি ক্ষমা চেয়েছি। আমাকে লাস্ট একটা সুযোগ দাও। আমি তোমার পায়ে পড়ে থাকবো, কোনো দিন তোমার বিশ্বাস ভঙ্গ করব না। আমার কথা শেষ হতে পাশের থেকে আফিফা বলে উঠল। আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালাম, রাগে গজগজ করে বললাম, এইসব ইমোশনাল কথাবার্তা বন্ধ করো। আমার কিন্তু রাগে শরীর জ্বলে যাচ্ছে। তোমার মধ্যে ন্যূনতম কি লজ্জা বলতে নেই? এত কিছু করার পরও কোন মুখে এখানে এসেছ? আমার এই মুহূর্তে তোমাকে খুন করতে ইচ্ছে করছে। বেয়ায়া মেয়ে কোথাকার! এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমি থামলাম। রাগের মাথায় কয়েকটা গালিও দিয়ে ফেলেছি আফিফাকে, কিন্তু সবচেয়ে বড় কথা, এত কিছু বলার পরে আফিফার মধ্যে কোনো অনুশোচনা নেই বা কষ্টের চাপ নেই। সে আমার কথা শুনে নির্লজ্জের মতো দাঁত বের করে হাসছে, কুৎসিত ও শয়তানি এক হাসি। অবশ্যই আফিফার থেকে এসব ছাড়া অন্য কিছু আশা করাও বোকামি। যার মা একটা ক্রিমিনাল তার মেয়ে আর কতটাই ভালোই হবে। আমি বিরক্ত হয়ে বললাম, বেয়ায়ের মতো হাসছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। আফিফা এবার হাসি থামালো। আমাকে কিছু বলতে যাবে তার আগে খালামণি ওকে থামিয়ে বলল, আফিফা চুপ কর। অনেকক্ষণ ধরে শাইনের বড় বড় কথা শুনছি, এবার আমাকে কিছু বলতে দে। কথাটা বলে খালামণি আমার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। চোখে মুখে দুষ্ট হাসি খেলা করছে। আমি কথা থামিয়ে খালামণির মতিগতি বোঝার চেষ্টা করছি। খালামণি আমার মাথা থেকে পা পর্যন্ত দেখলো, তারপরে দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলল, এত গরম দেখাচ্ছিস কেন? নিজেকে কি ভাবিস তুই? শোন, আমি ইচ্ছে করলে তোকে মেরে ফেলতে পারি। আর এই সম্পত্তির জন্য আমি আমার শ্বশুর শাশুড়ি মা বাবা বোনকে পর্যন্ত ছাড়িনি। সেখানে তুই আমার সাথে রক্ষণ নিতে এসেছিস? কে রে তুই? কি ক্ষমতা আছে তোর? শুধুমাত্র আফিফা তোকে ভালোবাসে বলে এখনও তোকে বাঁচিয়ে রেখেছে। না হলে তুই আর তোর মা বাবার উপর যতটা রাগ জমে আছে, তোদের কাঁচা চিপিয়ে খেলেও সে রাগ কমবে না। এই তো এবার আসল রূপে ফিরেছ। হ্যাঁ, এটাই আমার আসল রূপ। আসলে তুই আমাকে যতটা খারাপ ভাবিস, আমি তার চেয়েও 1000 গুণ বেশি খারাপ। এতটাই খারাপ যে সেদিন তোর অ্যাক্সিডেন্টটা আমি করিয়েছি। ভেবেছিলাম তোকে মেরে ফেলবো, কিন্তু আফিফার কথা ভেবে তা আর করিনি। খালামণির কথা শুনে আমি একটু অবাক হলাম না, কারণ আমি আগে থেকে জানতাম আমার অ্যাক্সিডেন্টের পিছনে খালামণির হাত রয়েছে। জ্ঞান হারানোর আগে খালামণিকে একবার দেখেছিলাম। এই গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িতে খালামণি বসেছিল। কিছুক্ষণ চুপ থেকে খালামণিকে বললাম, আমি জানতাম এমন একটা জঘন্য কাজ তোমার ধারাতেই সম্ভব, তবে এক হিসাবে ভালো হয়েছে। তুমি এসব না করলে আমি আমার ভালোবাসার মানুষকে চিনতেই পারতাম না। ভালোবাসার মানুষ কে সে? রিমির কথা বলছিস? আমি মাথা নাড়ালাম। খালামণি অট্ট হাসিতে ফেটে পড়ল, হাসতে হাসতে বলল, তোর আর রিমির তো ডিভোর্স হয়ে গেছে। শুনলাম তোর বাবা ও চাচার মধ্যে এই নিয়ে তর্ক চলছে। সবাই বলছে তোর জন্য নাকি রিমির জীবন নষ্ট হয়ে গেছে, আর তুই বলছিস তোর ভালোবাসার মানুষকে চিনতে পেরেছিস। হা 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 হা। খালামণি আবার হাসতে লাগলো। পাশে থেকে আফিফাও সঙ্গে দিল। মা ও মেয়ে হাসতে হাসতে জ্ঞান হারামের মতো অবস্থা। কিছুক্ষণ এক নাগারে হাসার পর খালামণি বলল,
এইসব আকাশ কুসুম ভাবা বন্ধ কর। কি ভাবছিস আমি রিমি ও তোকে আবার এক হতে দিব? কখনো না। এখনো সময় আছে। আপিয়াকে বিয়ে কর। ও তোকে ভালোবাসে, সারা জীবন সুখে রাখবে। আর তোর সম্পত্তি আমার লাগবে না। বিয়ের পর সেসব এমনিতেই আপিয়ার নামে হয়ে যাবে। আমি মরে গেলেও আফিফাকে বিয়ে করব না। একটা কথা শুনে রাখো, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, যতই আমাদের ডিভোর্স হোক না কেন। তাই নাকি? আমিও দেখি কিভাবে তোরা এক হোস। আমি তোর এমন অবস্থা করব যে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবি। তখন দেখব তোর তেজ কোথায় থাকে। চল আপিয়া। কথাগুলো বলে খালামণি ও আফিফা চলে গেল। আমি চুপ করে বসে রইলাম, মনে মনে ভাবছি একটা মানুষ কতটা খারাপ হতে পারে। এটা আবার নিজের খালামণি, আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু ভয় হচ্ছে খালামণি রিমির কোনো ক্ষতি না করে বসে। বেচারি এমনি আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, নতুন করে কোনো কষ্ট বা ঝামেলায় ফেলতে চাই না। আমাকে কোনো একটা কিছু করে খালামণি ও আফিফাকে টাই দিতে হবে, যাতে আর কোনোদিন আমাদের পিছে না লাগে। আমি বসে বসে রিমির জন্য অপেক্ষা করছি, খিদার জ্বালায় পেট চো করছে। এর মধ্যে নার্স ও ডাক্তার আমাকে কয়েকবার চেক আপ করে গেছে। আমি নার্সের মধ্যে কয়েকবার রিমির কাছে খবর পাঠিয়েছি, কিন্তু রিমির কোনো খবর নেই। ঘন্টাখানিক পর রিমি কেবিনে এলো। আমি ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, এতক্ষণ কোথায় ছিলি? কখন থেকে তোকে খুঁজছি। কেন, কি হয়েছে? আমার খিদে লেগেছে। তো আমি কি করব? তোর বউ আর শাশুড়ি তোকে খাওয়ায়নি? বউ আর শাশুড়ি মানে ঠিক বুঝলাম না। আফিফা আর তোর খালের কথা বলছি। ওরা তো তোর জন্য খাবার নিয়ে এসেছিল, তোকে খাওয়ায়নি? খাওয়াতে চেয়েছিল, কিন্তু আমি নিজেই খাইনি। কেন? তোর হাতে খাবো তাই। বাবা, হঠাৎ আমার হাতে খেতে চাইছিস যে? আগে তো আমার হাতে খাওয়া দূরে থাক, আমি রান্না করেছি শুনেই খাবার ফেলে দিতে। আমি নিজের হাতে খেতে পারলে কি আর তোকে বলি? দেখতেও তো পাচ্ছিস আমি অসুস্থ, হাত পায়ে ব্যান্ডেজ করা। তাছাড়া মানুষের ভিতরে কি পরিবর্তন আসে না? আর বেকার কথা বাদ দে। বুঝলাম। একটা কথা জিজ্ঞেস করবো? বল। তোর আর আফিফার মাঝে কি কিছু হয়েছে? না তো, কেন বলতো? না মানে বাইরে থেকে তোর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, তাই বললাম। তেমন কিছু না। তুই কিছু শুনেছিস? রিমি মাথা নাড়িয়ে না বলল। আমি হাত ছেড়ে বাঁচলাম। রিমিকে বললাম, এসব কথা বাদ দিয়ে খেতে দে। খিদের জ্বালায় পেটের ইঁদুরগুলো আন্দোলন শুরু করে দিয়েছে। রিমি আর কিছু বলল না, হাত ধুয়ে খাবার নিয়ে আমার সামনে বসলো। খাবার মাখিয়ে এক মুখনা খাবার আমার মুখের সামনে ধরলো। আমি পরম তৃপ্তিতে রিমির হাতে খেতে লাগলাম। আগে আমি রিমিকে খাই দিলে ও কান্না করতো। আজকে কেন জানি না আমার চোখে পানি টলমল করছে। পুরনো দিনের কথা মনে পড়তে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। জেনে বুঝে রিমিকে কত কষ্ট দিয়েছি, রিমি সেসব মুখ বুঝে সহ্য করেছে। এসব ভাবতে ভাবতে কখন যে কেঁদে ফেলেছি বুঝতে পারিনি। আমার কান্না দেখে রিমি ব্রু কুঁচকে তাকালো। কিছু বোঝার আগেই আমার গালে চর মারলো। চর খেয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। এমনিতে সারা শরীরে ব্যথা, তার উপরে গালে এখন চোয়ার। আমি ব্যথায় মৃদু সুরে চিৎকার দিয়ে উঠলাম। ডান গালটা ব্যথা করছে। আমি আহতভাবে রিমির দিকে তাকালাম, তারপর আমতা আমতা করে বললাম, মারলি কেন? রিমি আমার কথার উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। আমি রিমিকে দেখছি, সেও আমাকে দেখছে। হঠাৎ রিমি ধমক দিয়ে বলে উঠল, হাবলুর মতো কাছিস কেন, কি হয়েছে? আমি রিমির ধমক খেয়ে ব্যাকাছাকা হয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। রিমি বাঁ হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল, পর জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি কথা ঘুরিয়ে বললাম, তরকারিতে ঝাল বেশি হয়েছে, তাই ঝালের চোখে পানি চলে এসেছে। কোথায় ঝাল হয়েছে? ঝাল তো ঠিকই আছে, তুই ঝাল কম খাস বলেই তো আমি তরকারিতে ঝাল দিইনি। তবু আমার ঝাল লাগছে। কথাটা বলে এমন ভাব করলাম যেন আমার অনেক ঝাল লাগছে। আমি ঝালে মরে যাচ্ছি। রিমি আমার এমন অবস্থা দেখে মুখে ফু দিতে লাগলো। মুখ দিয়ে বাতাস ভিতরে চলে যাচ্ছে। আমার সারা শরীর শিরশির করে উঠল। আমি চোখ বন্ধ করে রিমির কোমল বাতাসের ছোঁয়া উপভোগ করতে লাগলাম। রিমি কিছুক্ষণ ফু দেওয়ার পর বলল, ঝাল কমেছে? কমেছে একটু। ভালো। শোন, তুই কখন আমার সামনে কাঁদবি না। কেন? রিমি আমার কথার জবাব দিল না। তবে আমি জানি রিমি আমার কান্না সহ্য করতে পারে না। বড্ড ভালোবাসে তো। ভালোবাসার মানুষের কান্না সহ্য করা বা চোখে দেখা বড্ড বেদনার। রিমি এক লুকমা খাবার আমার মুখে দিল। আমি খাবার গিলতে লাগলাম। প্রচণ্ড খিদে লেগেছে আমার, তার উপরে রিমি খাবার খাইয়ে দিচ্ছে। খিদেটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। আগে যখন রিমি খাইয়ে দিত সবসময় একটা বিরক্তি কাজ করতো।
এই প্রথম রিমির হাতে খেতে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি যেন অমৃত খাচ্ছি। রিমির হাতের ছোঁয়া যেন খাবারগুলো আরো সুস্বাদু হয়ে উঠেছে। আমার খাওয়া শেষ হলে রিমি সুন্দর করে শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। তারপর আমাকে ওষুধ খাইয়ে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ চুপ থেকে রিমিকে বললাম, বাড়িতে সবাই আমার উপরে খুব রেগে আছে, তাই না? কেন? আমি তোকে ডিভোর্স দিয়েছিলাম বলে শুনলাম ছোট আব্বু আর আব্বুর মাঝে অনেক ঝগড়া হয়েছে। আরে তেমন কিছু হয়নি, আমি সব সামলে নিয়েছি। বাড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ওহ, ছোট আব্বু কি তোকে কিছু বলেছে? আমাকে দুটো চড় মেরেছিল। আমি বলেছিলাম আমি নিজের ইচ্ছেই তাকে ডিভোর্স দিয়েছি, তোর কোনো দোষ নেই। যদিও মা বাবা সেটা বিশ্বাস করেনি, তারা ভাবছে তুই জোরপূর্বক আমাকে ডিভোর্স দিতে বাধ্য করেছিস, তাই সবাই তোর উপর খুব রেগে আছে। আর আমি তোর পক্ষ নিয়ে কথা বলাতে আমাকে চড় মেরেছে। সরি রিমি, আমার জন্য তোকে কষ্ট পেতে হচ্ছে। সব দোষ আমার। আরে ধুর, সরি বলছিস কেন? তোর জন্য আমি সব করতে পারবো, আর তুই এসব নিয়ে চিন্তা করিস না তো, আমি সব সামলে নিব। রিমির কথা শুনে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। ভাবতেই অবাক লাগছে, এমন শোনার মতো মেয়েকে আমি দিনের পর দিন কষ্ট ও দুঃখ দিয়েছি। অসত অতীতের সব কিছু ভুলে আমার পাশে আছে রিমি, আমাকে সান্ত্বনা দিচ্ছে। একটা মেয়ে কতটা উদার মনের হতে পারে রিমিকে না দেখলে সেটা বুঝতেই পারতাম না। আমি মনে মনে এসব ভাবছি আর রিমির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিমির কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। সে ভ্রু দুটাকে বাজ করে চোখের ইশারায় বলল, আমি ওর দিকে এভাবে তাকিয়ে আছি কেন? আমি মুচকি হেসে দৃষ্টি সরিয়ে নিলাম। কিছুক্ষণ রুমের মধ্যে নীরবতা হলো। কিছুক্ষণ পর শান্ত গলা রিমি বলল, আফিফাকে কবে বিয়ে করবি? আফিফার কথা মনে হতে আমার কপাল কুঁচকে গেল। আমি চুপ করে রইলাম। আফিফার কথা শুনলেই আমার গা কিরমির করে। কোনো মতে নিজেকে সংগ্রহ করে রিমিকে বললাম, আফিফার কথা বাদ দে তো। কেন? তুই আফিফাকে বিয়ে করবি না? ওকে বিয়ে করার জন্যই তো এত কিছু করলি। রিমির কথা শুনে আমি গোমরা মুখে অন্যদিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছি, যার জন্য এত কিছু করলাম সে তো ধোঁকা দিয়ে চলে গেল। আমি রিমিকে এসব কথা বলতেও পারবো না, কারণ সব দোষ তো আমি করেছি। রিমিকে যদি বলি হাফিফা আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে ভালোবাসার এতদিন অভিনয় করেছে, আমি নিজে রিমির কাছে ছোট হয়ে যাব। রিমির সামনে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তার চেয়ে ভালো চুপ থাকি। রিমি আমার চুপ থাকা দেখে আবার বলা শুরু করলো, জানিস, আমি তোর আর আফিফার বিয়ে নিয়ে না অনেক প্ল্যান করে রাখছি। তোদের বিয়ের সব আয়োজন আমি করব, গেট সাজানো থেকে শুরু করে কনে সাজানো সব আমি একাই করব। তুই কিন্তু আমাকে বাধা দিতে পারবি না, বলে দিলাম। তুই চুপ করবি নাকি চল লাগাবো? আফিফার কথা বলতে না করেছিলাম না? অন্য কিছু বলার থাকলে বল, খামাকা বিরক্ত করিস না। রিমি আর কোনো কিছু বলল না, কেবল আমার দিকে অবাক প্রাণে চেয়ে রইল। হয়তো বোঝার চেষ্টা করলো হুট করে আমার কি হলো, যে আমি আফিফা বলতে পাগল, সে আমি আফিফার নাম শুনতেই চাচ্ছি না। রিমি কিছু বুঝে উঠতে না পেরে সংশয় নিয়ে বলল, তুই কি কোনো কারণে আফিফার উপরে রেগে আছিস বা তোদের মধ্যে ঝগড়া হয়েছে? আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, বিরক্ত না করলে খুশি হব। কথাটা বলে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। রিমি আমার মাথা হাত বোলাতে লাগলো। আমি ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেলাম। 10 দিন পর। দেখতে দেখতে 10 দিন চলে গেল। 1 সপ্তাহ আগে আমাকে বাড়িতে আনা হয়েছে। এখন আমি অনেকটা সুস্থ, নিজে নিজে চলাফেরা হাঁটাহাঁটি করতে পারি। এসব কিছু হয়েছে রিমির জন্য। রিমি আমাকে এতটাই সেবা যত্ন করেছে যে মাত্র কয়েকদিনে আমি সুস্থ হয়ে উঠেছি। আমার এত তাড়াতাড়ি সুস্থ হওয়া দেখে ডাক্তারও অবাক। তবে আমি শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে এখনও অসুস্থ। ইদানিং রিমি আমার সাথে এতটা কথা বলে না। আমাদের যা কথা হয় চোখে চোখে। তাছাড়া হাসপাতালে আসার পর থেকে দেখছি রিমি মনমরা হয়ে থাকে। বসে বসে কি যেন চিন্তা করে, জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। তাছাড়া রিমির সাথে কথা বলতে আমারও কেমন জানে অস্বস্তি লাগে। লজ্জায় রিমির চোখের দিকে তাকাতে পারি না। আমি অসুস্থ হওয়ার পর যেখানে নিজের মা আমার সেবা যত্ন করেনি, সেখানে রিমি আমার সেবা যত্ন করেছে। রাত জেগে আমার পাশে থেকেছে, মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে, রাতে খাইয়ে দিয়েছে, আমার কখন কোন ওষুধ লাগবে সেটাও এনে দিয়েছে। এমনকি রিমি আমার মলমূত্র পর্যন্ত পরিষ্কার করেছে। প্রথম কয়েকদিন আমি বিছানা থেকে উঠতে পারতাম না, যাবতীয় সব কাজ বিছানায় সারতাম। রিমি কোনো মতো না বলে আমার সব কিছু সে করেছে। একটা মেয়ে কতটা ভালোবাসলে এসব করতে পারে সেটা রিমিকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। তো আমি কি নির্মমভাবে রিমির উপরে অত্যাচার করেছি। সবসময় অপমান, অবজ্ঞা, গালাগালি, গায়ে হাত তোলা,
এসব লেগেই থাকতো। কখনো মনে হয়নি রিমি আমার উপরে রাগ করেছে, কিন্তু আমি এখন রিমিকে দেখলেই অনুশোচনায় কাজ করছে যে নিজেকে ধিক্কার দিই। তবে এই কয়েকদিনে আমি বুঝতে পেরেছি রিমি আমার কতটা জায়গা জুড়ে রয়েছে। রিমিকে দেখলে রাগে ফেটে পড়তাম, কিন্তু এখন রিমিকে এক মুহূর্তে না দেখলে আমার পৃথিবী ফেটে যায়। আগে রিমিকে দেখলে রাগে ফেটে উঠতাম, কিন্তু এখন রিমিকে এক মুহূর্ত না দেখলে আমার পৃথিবী থেমে যায়। কিছুই ভালো লাগে না, সামান্য হাসতে পর্যন্ত পারি না। রিমিকে এক নজর দেখার জন্য আনচান করে ভালোবাসা বুঝি একেই বলে। হ্যাঁ, আমি রিমিকে ভালোবেসে ফেলেছি, প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। জানি না রিমি আমাকে মেনে নেবে কিনা, সব বলে আমার সাথে আবার ঘর বাঁধবে কিনা। তবে একটা কথা সত্যি, আমি রিমিকে ছাড়া বাঁচবো না, সারা জীবন ওর সাথে ঘর বাঁধতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমি রিমিকে ভালোবাসার কথা বলতে পারছি না। যখনই বলতে যাই তখনই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। চোখের সামনে রিমিকে করার অত্যাচার চোখের সামনে ভেসে ওঠে। তবে আমি নিশ্চিত রিমি আমাকে ক্ষমা করে দিবে। রিমি আর যাই হোক আমাকে আর দূরে সরিয়ে দিবে না। আমার বিশ্বাস, আমি রিমিকে যেমন ভালোবাসি সেও আমাকে তেমনই ভালোবাসে, শুধু আমার উপর একটু অভিমান করে আছে। এই যা, আমি ঠিক করেছি আজকে রাত্রে রিমিকে প্রপোজ করব। সব কিছু নতুন করে শুরু করব। রিমিকে আর কষ্ট দিব না, এরপর থেকে শুধু ভালোবাসা দিব। আমি রিমিকে প্রপোজ করার জন্য 101টা গোলাপ কিনে এনেছি, সাজপাত্রে দিয়ে পুরো ছাদটাকে সাজিয়েছি। আজ রিমিকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব। সামনে হাঁটু গেড়ে বসে ফিল্মি স্টাইলে প্রপোজ করব। তারপর দুজনে ছাদে বসে সারা রাত রোমান্টিক দৃশ্য উপভোগ করব। আমার সব কাজ শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। ওই সময় রিমির বাবা মানে ছোট আব্বু আমাকে ডাক দিল। হঠাৎ ছোট আব্বুর ডাক শুনে আমি চমকে উঠলাম। ছোট আব্বু আমার সাথে কথা বলে না, হাসপাতালে আসার পর থেকে আমার দিকে তাকানি পর্যন্ত একবারও। কিন্তু আজ হঠাৎ ডাকছে কেন? যাই হোক, আমি রিমি আব্বুর ডাক শুনে মানে ছোট আব্বুর ডাক শুনে 7-5 না ভেবে ড্রয়িং রুমে এলাম। ড্রয়িং রুমে এসে দেখি ছোট আব্বু আর ছোট আম্মু কি যেন আলোচনা করছে। তাদের ঠিক একটু দূরে মা বাবা বসে আছে। আমি দুরু দুরু বুক নিয়ে ছোট আব্বুর সামনে দাঁড়ালাম। ভেবেছিলাম ছোট আব্বু আমাকে বকাঝকা রাগারাগি করবে, কিন্তু তেমন কিছুই হলো না। ছোট আব্বু কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, তোর সাথে জরুরি কিছু কথা আছে। বলো ছোট আব্বু। আমি রিমির বিয়ে ওর খালাতো ভাই সাজ্জাদের সাথে ঠিক করেছি। কথাটা বলে ছোট আব্বু আমার দিকে শীতল চোখে তাকালো। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, কেবল হা করে ছোট আব্বুর দিকে চেয়ে আছি। কি শুনলাম এটা? রিমির বিয়ে সাজ্জাদ ভাইয়ের সাথে ঠিক করেছে? ও আল্লাহ! আমি এই মুহূর্তে ছোট আব্বুকে কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। রিমিকে খুব আমি ভালোবাসি। ওর যদি অন্য কারোর সাথে বিয়ে হয় আমি ঠিক মরে যাব। মানছি আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু আমি রিমিকে এখনো আমার বউ মানি। তাছাড়া একটা সিগনেচার দিয়ে কি সম্পর্ক ভাঙা যায়? ডিভোর্সের গোষ্ঠী কিলাই। আমি ছোট আব্বুকে কিছু বলার আগে ছোট আব্বু আমাকে থামিয়ে দিল। কড়া গলায় বলল, তোর জন্য আমার মেয়ের অনেক ক্ষতি হয়েছে, সে অনেক কষ্ট পেয়েছে। তোর সাথে রিমির বিয়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম। যাই হোক, তুই রিমিকে ডিভোর্স দিয়ে ভালোই করেছিস। আমি তোর চেয়েও 1000 গুণ ভালো ছেলের সাথে রিমির বিয়ে ঠিক করেছি। খুব শীঘ্রই রিমি ও সাজ্জাদের বিয়ে দিব। আমি চাই না তুই বিয়েতে কোনো রকম গন্ডগোল বাধা। তোকে আগেই সাবধান করে দিলাম। ছোট আব্বুর কথা শুনে আমি আর কিছু বলার সাহস পেলাম না। এমন সময় দেখি রিমি ও সাজ্জাদ ভাই হাসতে হাসতে আমাদের সামনে এসে দাঁড়ালো। সাজ্জাদ ভাই রিমির হাত শক্ত করে চেপে আছে। রিমি কিছু বলছে না, আবার হাত ছাড়ানোর চেষ্টাও করছে না। আমার রাগে শরীর জ্বলে গেল। সাজ্জাদ ভাইয়ের সাহস হইল কি করে রিমির হাত ধরার? লোকজন না থাকলে সাজ্জাদ ভাইকে বুঝিয়ে দিতাম রিমির হাত ধরার পরিণাম কি। রিমির দূর সম্পর্কের খালাতো ভাই হলো সাজ্জাদ, আমার কয়েক বছরের বড়। স্কুলের সাজ্জাদ ভাইয়ের নাম ছিল কলমচোরা। ওনার এই নামকরণের পিছনে অদ্ভুত এক কারণ আছে। সচরাচর চোররা দামি কিছু চুরি করেন, কিন্তু সাজ্জাদ ভাই শুধু কলম চুরি করতেন। নতুন কলম দেখলে উনি লোভ সামলাতে পারতেন না, যেভাবেই হোক তিনি সেটা চুরি করতেন। তাই স্কুলের সবাই ওনাকে কলমচোরা বলেই ডাকতো। ছোটবেলায় সাজ্জাদ ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসে আমার অনেক কলম চুরি করে নিয়ে গেছে। যাই হোক, পুরনো কথা থাক। ছোট আব্বু যে সাজ্জাদ ভাইয়ের সাথে রিমির বিয়ে ঠিক করবে সেটা ভাবতে পারিনি। সাজ্জাদ ভাইও কেমন বেহুদা মানুষ, রিমিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ইচ্ছে করছে শালাকে আফসা ছিঁড়ে খাই। আমি রাগে সাজ্জাদ ভাইয়ের দিকে তাকালাম, সাজ্জাদ ভাইও আমার দিকে তাকালো। আমাদের চোখাচোখি হতেই সাজ্জাদ ভাই একটা মিষ্টি হাসি দিলেন। মিষ্টি গলায় বললেন, কেমন আছিস শাহিন? এই তো কোনো রকম আছি। শুনলাম তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সুস্থ আছিস তো? জি ভাই।
ভালো, তোর সাথে কিছু কথা আছে, চল বাইরে থেকে ঘুরে আসি। কথাটা বলে সাজ্জাদ ভাই দরজার দিকে হাঁটতে লাগলেন। পিছে পিছে আমিও গেলাম। রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে এসে বসলাম। সাজ্জাদ ভাই সিগারেট ধরলেন। সিগারেটে কয়েকটা টান দিয়ে বাকিটা আমাকে দিলেন। আমি আনমনে সিগারেট টানতে লাগলাম। মাথায় চিন্তার শেষ নেই। ভাবলাম কি আর হলো কি। সাজ্জাদ ভাই বললেন, রিমির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, শুনেছিস? হুম, শুনেছি একটু আগে। ও, জানিস আজ আমি অনেক খুশি। কেন? রিমির সাথে আমার বিয়ে হবে তাই। আসলে আমি অনেক আগে থেকেই রিমিকে পছন্দ করি। রিমি যখন কলেজে উঠে তখন ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু আমাকে চর মেরেছিল। সেদিনের পর থেকে রিমি আমার সাথে আর কথা বলেনি। তাছাড়া আমিও লেখাপড়ার জন্য দেশের বাইরে চলে গেছিলাম। অভিমান করে রিমির সাথে যোগাযোগ রাখিনি। কিছুদিন আগে দেশে ফিরে শুনলাম তুই নাকি রিমিকে বিয়ে করেছিস। একটু খারাপ লেগেছিল, তবে মনে মনে খুশি হয়েছিলাম। কিন্তু গতকাল রিমির বাবা বলল তোর আর রিমির নাকি ডিভোর্স হয়েছে। তারপর রিমিকে বিয়ে করার জন্য আমাকে অনুরোধ করলো, আর আমিও 7-5 না ভেবে রিমিকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। ভালো করেছ। কিন্তু একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কি? তুই রিমিকে ডিভোর্স কেন দিলি? আরে, রিমির মতো মেয়ে তো কপাল গুণে পাওয়া যায়। আমি তোর জায়গায় থাকলে রিমিকে মাথায় তুলে রাখতাম, কিন্তু তুই মূর্খের মতো ওকে ডিভোর্স দিলি। আবার নাকি রিমির উপর অনেক অত্যাচারও করেছিস। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সাজ্জাদ ভাইয়ের কথা শুনে সামান্য হাসলাম। তবে সুখের হাসি নয়, কষ্টের হাসি। মানুষ কষ্ট কমানোর জন্য শুধু কাঁদে এমনটা নয়, মাঝে মাঝে কষ্ট কমানোর জন্য মিথ্যা হাসি হাসে। আমার হাসি দেখে সাজ্জাদ ভাই চোখ ছোট ছোট করে তাকালেন। আমার অকারণে হাসা দেখে হয়তো উনি অবাক হয়েছেন। তিনি রেগে বললেন, বিনা কারণে হাসছিস কেন? তুই আসলে পাগল হয়ে গেছিস। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগল না হলে কি আর রিমিকে কখনো ছাড়তাম না। আমি বাদে সবাই বলতো রিমিকে বউ হিসাবে পাওয়া ভাগ্যর ব্যাপার। আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন বুঝছি হাজার মতো সাধনা করেও রিমির মতো বউ পাবো না। অত বোকা আমি। এই সামান্য জিনিসটা বুঝতে আমার এতদিন লেগে গেল। শাহিন, তোকে অনেক ধন্যবাদ। সাজ্জাদ ভাইয়ের কথা শুনে আমার ঘোর কাটলো। আমি সাজ্জাদ ভাইয়ের কথায় সামান্য হাসি দিয়ে বললাম, হঠাৎ ধন্যবাদ দিচ্ছেন যে? রিমিকে আমার জীবনে পাঠানোর জন্য। আসলে তুই রিমিকে ডিভোর্স না দিলে আমি কখনোই ওকে নিজের করে পেতাম না। তবে আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে মরে গেলেও রিমিকে ছাড়তাম না। যাই হোক, সব কিছুর জন্য তোকে ধন্যবাদ। আমার আর রিমির জন্য দোয়া করিস। বলেই সাজ্জাদ ভাই বসার থেকে উঠে দাঁড়ালেন। তারপর আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনি নাকি জরুরি কাজ আছে, কাল সকালে আসবেন। আমি জিন মেরে ল্যাম্পপোস্টের গোলাটে আলোর নিচে বসে রইলাম। জীবনটা অন্ধকারে চেয়ে গেছে। ভেবেছিলাম রিমিকে আজকে ভালোবাসার কথা জানাবো, কিন্তু এক নিমিষে সব শেষ হয়ে গেল। তবে রিমির উপরে আমার বিশ্বাস আছে। সে আর যাই করুক সাজ্জাদ ভাইকে হয়তো বিয়ে করবে না, কালকেই বিয়ে ভেঙে দিবে। কারণ রিমি শুধু আমাকে ভালোবাসে। পৃথিবী উল্টে গেলেও রিমি আমাকে ছাড়বে না। আমি এক বুক আশা নিয়ে বাড়িতে এলাম। যেভাবে হোক আজকে রিমিকে ভালোবাসার কথাই বলবো, তারপর যা হবে দেখা যাবে। আমি বাড়িতে এসে সোজা রিমির ঘরের সামনে এলাম। অনেক রাত হওয়াতে সবাই ঘুমিয়ে গেছে। ভেবেছিলাম অন্য অন্য দিনের মতো রিমি আমার জন্য খাবার নিয়ে বসে থাকবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে সে দরজা আটকিয়ে ঘুমিয়ে রয়েছে। জানি না কেন হঠাৎ রিমি পরিবর্তন হয়ে গেছে। আমি এসব ভাবতে ভাবতে দরজায় নক করলাম। মিনিট 2-1 পর রিমি দরজা খুলল। চোখে মুখে বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলল, এত রাতে এখানে কি? খুব খিদে লেগেছে, খাবার দে। খিদে লেগেছে তো আমার কাছে কি? টেবিলে খাবার আছে, যা খেয়ে নে। না মানে তুই তো আগে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতি, তাই বললাম। আগে আমি তোর বউ ছিলাম তাই এসব করেছি, কিন্তু এখন আমি তোর বউ বা তোর কেউই না, তাই আগে কি করেছি সেসব ভুলে যা। সরি, তুই এতটা রেগে যাবে বুঝতে পারিনি। আসলে তোর হাতে খেতে ইচ্ছে করছে তো, তাই বললাম। কেন তোর হাত নেই? তুই তো এখন সুস্থ, নিজের হাতে খেতে পারিস না? ছোট্ট সভা জায়গার ঢং। শোন, এতদিন অসুস্থ ছিলি বলে তোর সেবা যত্ন করছি, না হলে তুই আমার সাথে যা করেছিস তাতে তোর সাথে কথা বলারটাও ভাব। রিমির কথা শুনে আমার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রিমি তাহলে এখনো আমাকে ক্ষমা করেনি। আমি অসহায় গলায় বললাম, আগে সব কিছু বলে আমাকে ক্ষমা করে দে রিমি। আমি মন থেকে তোর কাছে ক্ষমা চাইছি। রিমি কিছু বলল না। আমি দম নিয়ে আবার বললাম, তোকে একটা কথা বলার ছিল। এখন শোনার টাইম নেই, আমার খুব ঘুম ধরেছে, যা বলার সকালে বলিস। বলেই রিমি আমার মুখের উপরে দরজা লাগিয়ে দিল। আমি কিছুক্ষণ রিমির দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইলাম। তারপর মুখ ভার করে ঘরে চলে এলাম।
রিমি আজকাল আমার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করছে। অবশ্যই খারাপ ব্যবহার করাটাই স্বাভাবিক। আমি রিমির সাথে যা করেছি শুধু খারাপ ব্যবহার না, আমাকে জুতা পিটা করা উচিত। তবে রিমির রাগ আমি ভাঙাবো। খুব শীঘ্রই সব কিছু আগের মতো হয়ে যাবে। পেটে প্রচণ্ড খিদে থাকা সত্ত্বেও কিছু খেতে ইচ্ছে করলো না। আমি খালি পেটে শুয়ে পড়লাম। রিমিকে ছাড়া কিছুই ভালো লাগছে না। পুরো ঘর খাকা করছে। আমি বালিশের দিকে ফিরতেই রিমির কথা মনে পড়ল। এই বালিশে ঘুমানোর জন্য রিমি কত চেষ্টা করেছে, কিন্তু আমি ওকে ঘুমাতে দিইনি। অথচ রিমিকে আজ কাছে পাওয়ার জন্য মনটা ছটপট করছে। আমি রিমির বালিশে আলতো করে হাত বোলাতে লাগলাম। এমন মনে হচ্ছে রিমি বালিশে শুয়ে আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি বালিশে চুমু দিলাম, নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছি। রিমির চুলের সুবাস বালিশে লেগে আছে। আমি সারা রাত রিমির কথা ভেবে কাটিয়ে দিলাম। একা একা রিমির সাথে কথা বলেছি। সকালবেলায় রিমির সাথে দেখা করার জন্য ওর ঘরে গেলাম। গিয়ে দেখি রিমি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে আর মিষ্টি মিষ্টি হাসছে। কিছুক্ষণ পর বুঝলাম রিমি সাজ্জাদের সাথে কথা বলছে। আমার প্রচণ্ড রাগ উঠল। হারামির সাথে রিমির কিসের এত কথা? আমি গলা খাকড়ি দিলাম। তুমি আমার দিকে কপাল গুচকে তাকালো। এতক্ষণ সে আমাকে খেয়াল করেনি। তুমি ফোন রেখে একরাশ বিরক্তি নিয়ে বলল, সকাল সকাল এখানে কি কিছু বলবি? ছোট আব্বু গতকাল বলল সাজ্জাদ ভাইয়ের সাথে তোর বিয়ে হবে। তুই এ ব্যাপারে কিছু জানিস? আব্বু ঠিকই বলেছে। আমি আব্বুকে বলেছি আমি সাজ্জাদ ভাইকে বিয়ে করব। তারপর আব্বু গিয়ে সাজ্জাদ ভাইয়ের বাবা মার সাথে কথা বলে বিয়ে পাকা করে এসেছে। সামনের মাসে আমার আর সাজ্জাদ ভাইয়ের বিয়ে। রিমির কথা শুনে আমি এতটাই অবাক হলাম যে বলে বোঝানো যাবে না। অবাক বিস্ময়ে আমার চোখ কপালে উঠে গেছে। কি শুনলাম এটা? আমি হাঁ করে রিমির দিকে একভাবে চেয়ে আছি। আমার এখনও রিমির কথা বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। রিমি তো আমাকে ভালোবাসে, তাহলে সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাচ্ছে কেন? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। একবার ভাবলাম রিমি আমার সাথে মজা করছে, কিন্তু রিমির চেহারা দেখে তা মনে হচ্ছে না। রিমি আমার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। আমি আনমনে এইসব ভাবছিলাম। হঠাৎ রিমি আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, হাঁ করে কি ভাবছিস? কিছু বলার থাকলে জলদি বল, আমার কাজ আছে। রিমির কথায় আমার গুড় কাটে। আমি সরু চোখে রিমির প্রাণে তাকালাম। রিমিও আমার প্রাণে তাকিয়ে আছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে রিমি আমাকে সহ্য করতে পারছে না। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে আমাকে দেখছে। আমি একটু চুপ থেকে রিমিকে কি বলবো সাজিয়ে নিচ্ছি। রিমিকে কিছু বলবো তার আগে সে বলে উঠল, আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোকেই সামলাতে হবে। আসলে বিয়ে দেওয়াও ভাঙতে তুই খুব একটা পাকা তো, তাই। আমি রিমির কথা শুনে হঠাৎ সিংহের মতো গর্জে উঠলাম। রিমি আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করবে আর আমি কিনা সে বিয়ের দায়িত্ব নিব? অসম্ভব। আমি কঠিন গলায় বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাচ্ছিস কেন? ইচ্ছে হয়েছে তাই। কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস। ভালোবাসি না, ভালোবাসতাম। আসলে তুই আমার অতীত, আর অতীতকে ভুলে যাওয়াই উত্তম। মানে কি এসবের? ইয়ার কি হচ্ছে আমার সাথে? এরকে কেন করব? আমি সত্যি সাজ্জাদ ভাইকে বিয়ে করব। আমার মেজাজ খারাপ করাবি না, বলে দিলাম। ভালোই ভালো বিয়েটা ভেঙে দে। বিয়ে ভাঙার কোনো প্রশ্নই আসছে না। সাজ্জাদ ভাই আমাকে ভালোবাসে, সারা জীবন আমাকে সুখে রাখবে। তোর মতো অন্তত কষ্ট দিবে না, তাই সাজ্জাদ ভাইকে বিয়ে করতে রাজি হয়েছে। পাগলের মতো কথা বলিস না। তুই আমাকে ভালোবাসা সত্ত্বেও কোন দুঃখে সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাস? হ্যাঁ, আমি এখন আর তোকে ভালোবাসি না। এখন থেকে তুই আর আমি সম্পূর্ণ আলাদা। আমি তোকে ভুলে গেছি। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? এই তোর ভালোবাসার নমুনা? যখন আমি তোকে ভালোবাসতাম তখন তো মূল্য দিসনি, তাহলে এখন এত কথা কিসের? তাহলে তুই কি ভেবেছিস আমি তোর জন্য সারা জীবন কেঁদে কেঁদে মুখ ভাসাবো? উহুম। আমি অতটাও বোকা নই। তুই যদি আফিফাকে বিয়ে করতে পারিস তাহলে আমি কেন সাজ্জাদ ভাইকে বিয়ে করতে পারবো না? ও, বুঝতে পেরেছি। আসলে তুই আমার উপর জিদ করে সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাস, তাই না? হুম, তোর উপর জেদ করে নয়, আমি মন থেকেই সাজ্জাদ ভাইকে বিয়ে করতে রাজি হয়েছি। সত্যি বলতে তোকে ভালোবেসে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি। আমার ভাবতেও অবাক লাগে আমি তোর মতো একদম হৃদয়হীন পশুকে ভালোবেসেছি। আরে তোর চেয়ে যে রাস্তার কুকুররা অনেক ভালো আছে, অন্তত তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কোনো কিছু আছে, কিন্তু তোর মধ্যে কিছুই নেই। তুই শুধু মানুষকে কষ্ট দিতে পারিস, জানোয়ার একটা। আর শোন, তুই আর কখনো আমার সামনে আসবি না। তোকে দেখলেই না আমার ঘৃণা করে, পুরো শরীর ঘিন ঘিন করে। ইচ্ছে করে তোর মুখে থুথু ছিটিয়ে দিই। রিমি কথাগুলো অনেক রাগ নিয়ে বলল। আমি রিমির কথা শুনে অনেক অবাক হয়ে গেলাম। রিমির প্রতিটা কথা আমার বুকে তীরের মতো এসে বেঁধেছে। আমার প্রতি রিমির এত ঘৃণা জমে আছে জানা ছিল না।
অবশ্যই, এটাই স্বাভাবিক। আমি রিমির প্রতি যে অন্যায় করেছি, আমাকে জোতা পিটা করা উচিত। আমি আর কিছু না বলে মাথা নিচু করে রিমির ঘর থেকে বাড়িয়ে এলাম। রিমির এইসব কথা শোনার পরও বেয়ায়ের মতো সেখানে থাকা ঠিক না। সেখানে থাকলে হয়তো আরও অপমানিত হতাম। আমি কোনো মতে ঢুলতে ঢুলতে এলাম। পা দুটো আর চলছে না। ইচ্ছে করছে রিমিকে যে জড়িয়ে ধরে বলি, আমি তোকে অনেক ভালোবাসি রিমি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। চল, সব আবার নতুন করে শুরু করি। আমি সারা জীবন তোকে ভালোবাসার চাদরে জড়িয়ে রাখবো, খুব ভালোবাসবো তোকে। আমি লজ্জা ও ভয়ে রিমির সামনে দাঁড়াতে পারছি না। সব কথা বলবো কিভাবে? এদিকে রিমি আবার সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাচ্ছে। রিমির যা জিদ, আমি নিশ্চিত সে বিয়ে করেই ছাড়বে। কিন্তু আমি সেটা কিছুতেই হতে দিব না। যে করে হোক রিমির বিয়ে আটকাতেই হবে। কিন্তু কিভাবে? আমি কিভাবে সব কিছু একা করব? এসব ভাবতে ভাবতে হঠাৎ বন্ধুদের কথা মনে পড়ল। তাদের কথা প্রায় ভুলে গিয়েছিলাম। রিমিকে ডিভোর্স দেওয়ার পর ওদের সাথে আর যোগাযোগ রাখিনি। বন্ধুরা অবশ্যই আমার সাথে কথা বলা বা যোগাযোগ রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমি নিজেই তাদের ইগনোর করেছি। পরে সবাই আমার সাথে অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়। বন্ধুত্ব ভেঙে যায়। জানি না বন্ধুরা আমাকে হেল্প করবে কি না, কিন্তু এই মুহূর্তে তাদের খুব আমার দরকার। ওরাই একমাত্র আমাকে রিমির বিয়ে ভাঙতে সাহায্য করতে পারবে। রাগ অভিমান বলে শাওনকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর আকাশ ফোন রিসিভ করলো। হাসি মুখে বলল, কেমন আছিস দোস্ত? এতদিন পর মনে পড়লো। ভালো নেই রে, অনেক বড় সমস্যাতে পড়েছি, ওদের সবার হেল্প লাগবে। সমস্যা না পড়লে তো বন্ধুদের কথা মনে পড়ে না। তা বল, কি হেল্প লাগবে? ফোনে বলা যাবে না, একটু দেখা করতে পারবি? এখন তো ব্যস্ত আছি, সন্ধ্যায় কলেজ মাঠে আসিস, সেখানে সবাই থাকবো। আচ্ছা দোস্ত। আমি ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন বন্ধুরা হেল্প করলে হয়, ওদের উপর সব কিছু নির্ভর করছে। সন্ধ্যাবেলায় কলেজ মাঠে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। আমি আসার আগে সবাই এসে পড়েছে। আমি সুমনের পাশে গিয়ে বসলাম। ভেবেছিলাম বন্ধুরা আমার সাথে কথা বলবে না, রাগ করে থাকবে, কিন্তু আমার কথা ভুল পরিণত করে তারা সবাই আমার সাথে কথা বলল। যেন আমাদের মাঝে কিছু হয়নি। ধীরে ধীরে আমাদের আড্ডা জমে উঠল। ছোট ছোট বিষয় নিয়ে সবাই হাসি তামাশা করতে লাগলো, কিন্তু আমি মুখ বার করে আছি, মিছে মিছে হাসির চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ সামনে থেকে আশিক বলে উঠল, শাহিন, তোর কি মন খারাপ? চুপ করে আসিস কেন? আশিকের কথা শুনে বাকি বন্ধুরাও আমার দিকে তাকালো। আশিক আমার পেটে গুঁতো দিয়ে বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? আকাশ বলল আমাদের সাথে নাকি তোর জরুরি কথা আছে। তেমন কিছু না, রিমির বিয়ে ঠিক হয়েছে শুনেছিস? আজ সকালে রিমি ফোন করে বলেছে আমাদের সবাইকে দাওয়াতও দিয়েছে। ভালো, কিন্তু আমি চাই না রিমির বিয়েটা হোক। কেন? কারণ আমি রিমিকে বিয়ে করতে চাই। পাগল হয়ে গেলি নাকি? তুই না রিমিকে ডিভোর্স দিয়েছিস, তাহলে এখন আবার রিমিকে বিয়ে করতে চাচ্ছিস কেন? তাছাড়া তুই তো আফিফাকে ভালোবাসিস। আফিফার কথা বাদ দে, আমি এখন রিমিকে ভালোবাসি। রিমির প্রেমে পড়েছি, আমি আমার বইয়ের প্রেমে পড়েছি। তোর মাথায় মনে হয় খারাপ হয়ে গেছে। আরে তুই রিমিকে বিয়ে করলে আফিফার কি হবে? আফিফার জন্যই তো তুই এত কিছু করলি। বললাম তো আফিফার কথা বাদ দে, ওই শালি একটা ধান্দাবাজ। সম্পত্তির লোভে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আমরা আগেই ধারণা করেছিলাম এমন কিছু হবে। গরিবের কথা বাসি হলে সত্য হয়। এইসব কথা এখন বাদ দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওরা এখন আমাকে রিমির বিয়ে ভাঙতে হেল্প করবি কিনা বল? পারবো না রে, তোর জন্য বেচারি রিমি অনেক কষ্ট পাইছে। তোর সাথে রিমির আবার বিয়ে হলে সে ভালো থাকবে, তার কি গ্যারান্টি আছে? আমি আমার জীবন দিয়ে হলেও রিমিকে ভালো রাখবো, কখনো কষ্ট দিব না। রিমিকে সুখে রাখার চেষ্টা করব। তোরা শুধু আমাকে হেল্প কর। তুই কি সত্যিই রিমিকে ভালোবাসিস? শুধু ভালোবাসি না, খুব ভালোবাসি। মন থেকে বলছিস? হ্যাঁ রে। তাহলে এসব কথা রিমিকে গিয়ে বল। জানিসই তো রিমি কত জেদি। সে যদি সিদ্ধান্ত নেয় বিয়ে করবে, তাহলে পৃথিবী উল্টে গেলেও রিমি করেই ছাড়বে। তাই ভালো হবে তুই রিমিকে সুন্দর করে বুঝা। কি বুঝাবো? সেটাও কি বলে দিতে হবে, ছাগল একটা? আরে রিমিকে গিয়ে বলবি তুই ওকে ভালোবাসিস, তারপর ওর কাছে ক্ষমা চাইবি। পারলে দুই একটা ইমোশনাল ডায়লগ মারবি, ব্যাস সব ঠিক হয়ে যাবে। যদি রিমি চর টাপ্পুর মারে? ও তো এমনি আমার উপর রেগে আছে। আরে কিছু হবে না, আমরা আছি তো। তুই শুধু রিমির সামনে বুক
টান টান করে থাকবি। ঠিক আছে, কাল সকালে রিমিকে প্রপোজ করব। কাল নয়, এক্ষুনি বাড়ি গিয়ে রিমিকে তোর মনের কথা বলবি। শুভ কাজে দেরি করতে নেই। আমি মাথা নাড়িয়ে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি পৌঁছে সোজা রিমির ঘরের কাছে গেলাম। রাত তখন 7:45 বাজে। আমার হার্টবিট ক্রমশ বেড়ে চলেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। রিমিকে ভালোবাসার কথা বলার সাহস হচ্ছে না, আবার না বলেও উপায়ও নেই। আমি দরজার সামনে দাঁড়িয়ে রিমিকে কি বলবো সেগুলো মুখস্থ করতে লাগলাম। হঠাৎ দরজা খুলে রিমি বাইরে এলো। আমি চমকে উঠলাম। আমাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রিমিও চমকে গেল। সে নাক মুখ কুঁচকে বলল, তুই আমার দরজার সামনে কি করছিস? তোর সাথে জরুরি কথা আছে বলে আমি পাশ কেটে রুমের ভিতরে ঢুকলাম। পিছে পিছে রিমি এলো। সে রাগে পুচ্ছে, মনে হচ্ছে যে আমাকে কাঁচা চিপি খাবে। আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে মেয়েটা আমার সাথে থাকার জন্য কত কিছু করেছে, আজকে সে মেয়েটা আমাকে সহ্য করতে পারছে না। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। রিমি দাঁত কিরমির করে বলল, তোর কিসের এত জরুরি কথা রে? তোকে না বলছি আমার সামনে আসবি না। আজকের পর আর আসবো না, জাস্ট তোকে কিছু কথা বলে চলে যাব। তাড়াতাড়ি বল। রিমির অনুমতি পেয়েও আমি বলার কিছু সাহস পাচ্ছি না। ভয়ে হাত পা কাঁপছে। সত্যি বলতে এখন রিমিকে দেখলে আমার ভয় লাগে। আসলে এই রিমিকে একদিন আমি পাত্তাই দিতাম না। মানুষ ঠিকই বলে, যাকে আমরা ভালোবাসি তাকে আমরা বেশি ভয় পাই। আমার চুপ থাকা দেখে রিমি ধমক দিয়ে বলে উঠল, চুপ করে আছিস কেন? কি নাকি জরুরি কথা বলবি? জলদি বলে বিদায় হ, তোকে আমার সহ্য হচ্ছে না। আমি 7-5 না ভেবে রিমির হাত দুটো চেপে ধরলাম। রিমি চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকালো। আমি রিমিকে হেসকা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তারপর ওকে আমার বুকের মাঝে শক্ত করে চেপে ধরলাম। মায়াভরা চোখ নিয়ে গভীরভাবে রিমির দিকে তাকালাম। রিমি আমার বুকের মাঝে শান্ত হয়ে গেছে। রিমিকে ছেড়ে দিয়ে আলতো করে তার গাল দুটো চেপে ধরলাম। চোখে চোখ রেখে বললাম, আমি তোকে ভালোবাসি রিমি, তোকে বিয়ে করতে চাই, সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই। আমি কথাটা বলতে দেরি, কিন্তু রিমি আমাকে চর মারতে 1 সেকেন্ডও দেরি করলো না। রিমি চপাটে আমার গালে একটা চর মারলো। আমি রিমির চর খেয়ে কয়েক হাত পিছনে চলে গেলাম। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে নিমিষেই। আগেই ধারণা করেছিলাম রিমি আমাকে চর মারবে, আর সেটাই সত্যি হলো। এদিকে রিমি আমাকে চর মেরে শুধু ক্ষান্ত থাকলো না, সে জ্বরের বেগে এসে আমার শার্টের কলার চেপে ধরলো। তারপর আবার আমার গালে চর মারলো। এবার চরটা আগের থেকে আর জোরে মেরেছে। আমার পর্ষা গালটাকে লাল বানিয়ে ফেলেছে একদম। এমনি ভয় ছিলাম। এখন রিমির এই অবস্থা দেখে জান বাড়ি যাওয়ার মতো অবস্থা। কি করব বুঝতে পারছি না। রিমি খ্যাপা সিঙ্গির মতো আমার দিকে চেয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগে রিমি কঠিন গলায় বলে উঠল, আমাকে টাচ করলি কেন? কোন সাহসে আমাকে টাচ করলি? আমি তোকে ভালোবাসি রিমি, আমার কি অধিকার নেই তোকে টাচ করার? না, একদম নেই। তুই এখন আমার কাছে পরপুরুষ, তাই একদম আমার শরীরে হাত দিবি না। আর হুট করে আমার ওদের ভালোবাসা জন্মালো কিভাবে? হুট করে জন্মায়নি, আমি তোকে অনেক আগের থেকে ভালোবাসি। আসলে এতদিন বুঝতে পারিনি। ইস, কি ভালোবাসা গো, উতলে পড়ছে একদম। তোর বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করে উপায় আছে কি? আপনার মতো তোর মহৎ ব্যক্তি আমাকে ভালোবাসে, এটা তোমার সৌভাগ্য। আমি সত্যি তোকে ভালোবেসে ফেলেছি রিমি, প্লিজ আমাকে বিশ্বাস কর। তা মশাই, আপনি যখন আমাকে ভালোবাসেন, তাহলে আপনার প্রাণ প্রিয়া প্রাণের পরাণ আপনার কলিজা আপিপার কি হবে? তাকে বিয়ে করবেন বলেই তো আমাকে দিনের পর দিন অত্যাচার করে ডিভোর্স দিয়েছেন। এখন তাহলে আপিপাকে ছেড়ে আমার কাছে এসেছেন কেন? আফিফা আমাকে ধোকা দিয়েছে, সে আমাকে ভালোবাসে না। সম্পত্তির লোভে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। খালামণিও তার সাথে জড়িত, সব তারই প্ল্যান। জানতাম এমন কিছুই ঘটবে। আসলে আমি আগে থেকেই এসব জানতাম। আগের থেকে জানতি মানে? আসলে আফিয়ার উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। আফিয়া যেদিন তোকে প্রপোজ করে আমি সেখানেই ছিলাম। পরে আফিয়ার পেছনে কয়েকদিন গোয়েন্দাগিরি করে জানতে পারি সে তোকে ভালোবাসার অভিনয় করছে, শুধুমাত্র তোর নামের সম্পত্তিগুলো হাতানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, আফিফার আগে থেকেই অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, অবশ্য এখনও আছে। যতদূর জানি তুই মনে হয় আফিফার 26তম বয়ফ্রেন্ড ছিলি। তুই যখন আগের থেকে সব জানতি আমাকে বলিসনি কেন? বললে কি বিশ্বাস করতি? তুই তো আফিফার অন্ধের মতো বিশ্বাস করতি। সে যা বলতো সেটাই অক্ষর অক্ষরে পালন করতি। আমি যদি আফিফার ব্যাপারে বাজে কিছু বলতাম, তখন দেখা যেত তার পরের দিনই তুই আফিফাকে বিয়ে করে ঘরে তুলতি। তাই আর তোকে কিছু বলিনি। তাছাড়া হ্যাঁ বলেই ভালো করেছি, তোকে অন্ধের মতো বিশ্বাস করলে পরিণতি যেমনই হয়। আমি মানছি একটা ভুল করে ফেলেছি, তাহলে কি সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ হয়ে যাবে। তাহলে আমার ভালোবাসার কি হবে? আমি যে তোকে খুব ভালোবাসি। কথাটা বলে আমি রিমির হাত শক্ত করে চেপে ধরলাম। রিমি হাতটা ছাড়িয়ে নিল।
তারপর আবার আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে চর মারলো। তারপর চিৎকার দিয়ে বলল, বলছি না আমাকে টাচ করবি না। তারপর কোন সাহসে আমার গায়ে হাত দিস? তুই আমাকে ধরলে না আমার শরীর জ্বলে যায়। এমন মনে হয় কেউ আমাকে পচার নর্দনায় ফেলে দিয়েছে। তাই নাকি? অসত আগে আমার একটু ছোঁয়ার জন্য তুই কত কি করেছিস, এমনকি ঘুমের বাহানা করে আমাকে কিস পর্যন্ত করেছিস। এখন আমি তোকে ধরলে ঘৃণা করে? শুধু ঘেন্নে না, তোর মুখে থুতু দিতে ইচ্ছা করে। তারপর রিমি আমাকে বিশ্রী ভাষায় গালাগালাই করতে লাগলো। আমি মাথা নিচু করে সেসব নীরবে শুনি। রিমির গালি শুনে মনে হচ্ছে আমার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। কি বিশ্রী গালি! রিমি এক নাগারে গালাগালি করে শান্ত হয়। আমি বেয়ায়ের মতো আবার বললাম, তোকে না পেলে আমি মরে যাব রিমি, আমাকে একটা সুযোগ দে প্লিজ। সুযোগ মানুষের জীবনে একবারই আসে। তাছাড়া আমার মতো একটা নষ্টা প্রতিটা মেয়ের জন্য তুই মরতে যাবি কেন? নষ্টা মেয়ে মানে? কি বলছিস এসব? আমি ঠিকই বলছি। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলি? মনে আছে তুই একদিন আমাকে নষ্টা মেয়ে বলেছিলি? আমার চেয়ে নাকি বাজারের প্রতিটা অনেক ভালো। রিমির কথা শুনে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। রাগের মাথায় একদিন ওকে খারাপ খারাপ কথা বলেছিলাম। এসব কথা মনে পড়তেই আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। রিমি একটু দম নিয়ে আবার বলতে লাগলো, সেদিন আমি কত কষ্ট পেয়েছি জানিস? সরি, তুই জানবি কি করে? তোর কাজই তো হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। সেসবের জন্য তো আমি সরি বলেছি। সরি বললে কি সব ঠিক হয়ে যায়? সেই দিনের তোর বলা প্রতিটা কথা আমার কলিজায় এসে আঘাত করেছিল, তবু আমি চুপ ছিলাম। তাছাড়া দিনের পর দিন তুই আমাকে অপমান করেছিস, আমার বাবা মাকে পর্যন্ত ছাড়িসনি, তাদেরকেও গালিগালাজ করেছিস। তারপর আমি চুপ করে থেকেছি কেন জানিস? কারণ আমি তোকে ভালোবাসতাম। তুই আমার স্বামী ছিলি বলে তো সব অত্যাচার সহ্য করেছি। কিন্তু কিন্তু যেদিন তুই আমাকে ডিভোর্স দিলি সেদিন থেকেই তুই আমার কাছে মরে গেছিস। এখন আর আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। এত কিছু পরেও তুই কোন হিসাবে আমাকে ভালোবাসার কথা বলিস? হ্যাঁ, তোর লজ্জা করে না? আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। রিমির মনে আমার জন্য এতটা ক্ষোভ বা ঘৃণা জমে আছে আমার জানা ছিল না। আমি অবাক নয়নে শুধু তাকিয়ে রইলাম। রিমিকে কি বলবো তা সাজিয়ে নিচ্ছি। তার আগে রিমি আবার বলে উঠল, এতদিন তোর কাছে আমি বেহায়া, নির্লজ্জ, নষ্টা, পেশা ছিলাম। আমি মরে গেলে নাকি আমার কবরে তুই এক মুঠো মাটিও দিবি না? আজ তাহলে আমার ভালোবাসা পাওয়ার জন্য তুই এত ব্যাকুল কেন? আজ তোর বিবিকে বাধা দেয় না? আমার গলা ধরে আসে রিমির কথা শুনে কেঁদে দিব এমন একটা ভাব। কোনো মতো স্ল্যান বললাম, আমাকে ভালো না বাসলে আমার অ্যাক্সিডেন্টের সময় সেবা যত্ন করেছিলি কেন? কেন আমার সুস্থতার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতি? শুধু তুই না, আমি সবার জন্যই এমন করতাম। এমনকি তোর জায়গায় রাস্তার কুকুর হলেও আমি এমনই করতাম। আমি আর রাস্তার কুকুর কি এক হলাম? না, তুই কুকুরের চেয়েও খারাপ। আর কখন আমার সামনে আসবি না, দূর হ চোখের সামনে থেকে। আমি তোর মুখও দেখতে চাই না। তারপর রিমি আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। না চাইতো আমার চোখে পানি চলে আসে। আমি কোনো মতে চোখের পানি মুছে ঘরে চলে আসি। তারপর আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, ছোট বাচ্চার মতো কাঁদতে থাকি। রিমি আমাকে এভাবে ফিরিয়ে দিবে ভাবতে পারিনি। কত আশা নিয়ে তার কাছে গিয়েছিলাম। ভেবেছিলাম সব কিছু আবার নতুন করে শুরু করব, কিন্তু সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেল। রিমিকে মনে হয় আর নিজের করে পাওয়া হবে না। আমি যে কখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালবেলা একটু দেরি করে ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর হালকা নাস্তা করলাম। রিমির সাথে এখনো দেখা হয়নি। ওকে দেখার জন্য মনটা আকুবাকু করছে। এখনো ঘুম থেকে উঠিনি মনে হয়। আমাকে অশান্তিতে রেখে মহারানী শান্তির ঘুম ঘুমাচ্ছে। একটু মায়া হয় না আমার জন্য? সে কি জানে না তাকে দেখার জন্য একজন শাকত পাখির মতো বসে আছে। আমি ভাবাভাবি বাদ দিয়ে রিমিকে এক নজর দেখার জন্য ওর ঘরের সামনে গেলাম, কিন্তু দরজা লক করা। রিমিকে ডাকার সাহস হলো না। আমাকে দেখলে আবার গালিগালাজ করবে, তার চেয়ে বরং কিছুক্ষণ অপেক্ষা করি। রিমি ঘর থেকে বের হলে দূর থেকে একটু দেখবো, তাতেই শান্তি। রিমির ঘরের সাথে আমার বেলকুনি। আমি বেলকুনিতে দাঁড়িয়ে রিমির জন্য অপেক্ষা করছি। হঠাৎ দেখি সাজ্জাদ ভাই হন্তদন্ত হয়ে রিমির দরজার সামনে এসে দাঁড়ালেন। আমাকে দেখো না দেখার বান করে আছেন। আমি সাজ্জাদ ভাইয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। বোঝার চেষ্টা করছি সকাল সকাল হারামিটা এখানে কেন এসেছে। একে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। সাজ্জাদ ভাই 2 থেকে 3 বার দরজায় নক করার পর রিমি এসে দরজা খুলল। সাজ্জাদ ভাইকে দেখে কিছুক্ষণ হাসলো রিমি, তারপর একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে রইল। দূর থেকে এসব দেখে আমার শরীরে যেন আগুন লেগে গেল। ইচ্ছে করছে শালাকে মেরে চাকরি বানায়। শালা আমার বইয়ের দিকে নজর দেয়। আমি এসব ভাবছিলাম, তখন দেখি রিমি সাজ্জাদ ভাইয়ের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপর নিঃশব্দে দরজা লাগিয়ে দিল। সত্যি বলতে এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। রিমি সাজ্জাদ ভাইকে এভাবে ভিতরে নিয়ে গেল কেন? ঘরের ভিতরে কি করবে তারা? খারাপ কিছু করবে না তো? টেনশনে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা শুরু করেছে।
মনের ভিতরে জ্বর শুরু হয়ে গেছে, আমি আর স্থির থাকতে পারলাম না। রিমি আর সাজ্জাদ ভাই ঘরের ভিতর কি করছে তা দেখার জন্য এগিয়ে গেলাম। দরজার মধ্যে কান রাখতে রিমি ও সাজ্জাদ ভাইয়ের হাসির শব্দ এলো। তারা দুজন হাসাহাসি করছে আর ফিস ফিস করে কথা বলছে। রিমি ও সাজ্জাদ ভাই ঘরের ভিতরে কি করছে তা দেখার জন্য দরজার মধ্যে হালকা চাপ দিলাম। দরজা ভিতর থেকে লক করা ছিল না, হালকা চাপ দিতেই খুলে গেল। আমি দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকালাম, কিন্তু ভিতরে যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। সাজ্জাদ ভাই ও রিমি দুজনে অনেক কাছাকাছি রয়েছে। সাজ্জাদ ভাই রিমির কোলের উপরে শুয়ে আছে, আর রিমি সাজ্জাদ ভাইয়ের মাথা হাত বুলিয়ে দিচ্ছে। সত্যি বলতে আমি এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। যে রিমি আমাকে নিয়ে স্বপ্ন দেখত, সে রিমি আজ অন্যকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। এর থেকে তাজ্জব বিষয় আর কি হতে পারে? যে কোলে মাথা রাখার অধিকার আমার ছিল, এখানে আজ অন্য কারো স্থান। আমি মনে মনে এসব ভাবছিলাম, হঠাৎ সাজ্জাদ ভাই রিমিকে বলে উঠল, একটু আদর করো না সোনা। এখন না, বিয়ের পর। বিয়ে তো এখনো অনেক দেরি, এতদিন আমি অপেক্ষা করতে পারবো না। প্লিজ একটু আদর করো, জাস্ট একটা কিস। এখন কোনো কিস্তিস হবে না, কেউ দেখে ফেলে কি ভাববে বলো তো? যা ভাবার ভাবুক, আমার কিস লাগবেই। তুমি দিতে না চাইলে আমি জোর করে নেব। তোমার যা ইচ্ছে তাই করো, আমি কিছু জানি না। বলে রিমি মুচকি হাসলো। বোঝা যাচ্ছে রিমির সম্মতি আছে। সাজ্জাদ ভাইও বুঝে নিল রিমির সম্মতি আছে। সে যদি রিমিকে কিস করে, রিমি কিছু বলবে না। সাজ্জাদ ভাইও শোয়ার থেকে উঠে বসলো। তারপর রিমির মুখোমুখি হয়ে আরো কাছাকাছি এগিয়ে গেল। রিমি ও সাজ্জাদ ভাইয়ের মধ্যে মাত্র 8 হাত দূরত্ব। একে অপরের নিঃশ্বাস দুজনের ভিতরে এসে পড়ছে। ঠোঁট দুটো কাঁপছে দুজনের মিলিত হতে আর বেশি বাকি নেই। এদিকে রিমি ও সাজ্জাদ ভাইয়ের এমন দৃশ্য দেখে আমার রাগে ফেটে যাচ্ছে। রক্ত খালি কিরবির করছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত রক্ত শুধু ওঠানামা করছে। আমি আর ধৈর্য ধরতে পারলাম না, শরীরের শক্তি দিয়ে দরজায় লাথি দিলাম। বিকট এক শব্দ হলো, তারপর আমি হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকলাম। রিমি ও সাজ্জাদ ভাই দেখে আমাকে ঘাবড়ে গেল ও একে অপর থেকে সরে গেল। আমি রাগে কাঁপতে কাঁপতে সাজ্জাদ ভাইয়ের দিকে এগিয়ে আসলাম। সাজ্জাদ ভাই চোখ দুটো শুরু করে আমাকে দেখছে, চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ। আমি সাজ্জাদ ভাইকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে একটা চোয়ার বসিয়ে দিলাম। সাজ্জাদ ভাই ব্যাখা ছাকা খেয়ে যায়, গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে থাকেল কেবল। আমার রাগ এখনো কমেনি। সাজ্জাদ ভাইকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। হারামিটার সাহস দেখে আমি অবাক হচ্ছি। রিমিকে কিস করার সাহসও পেল কোথায়? যেখানে আমি রিমিকে কিস করিনি, সেখানে এই বজ্জাতটা রিমিকে কিস করার দুঃসাহস দেখাতে যাচ্ছিল। সব কথা ভাবতে আমার রক্ত আবার গরম হয়ে উঠল। সাজ্জাদ ভাইয়ের কলার টেনে তাকে দাঁড় করালাম, তারপর নাক বরাবর সজোরে ঘুষি মারলাম। সাজ্জাদ ভাই মাকে বলে চিৎকার দিল। নাক ও মুখ দিয়ে রক্ত বাড়ছে সাজ্জাদ ভাইয়ের। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আজকে এই শালাকে মেরে হাসপাতালে পাঠাবো। সাজ্জাদ ভাইকে আরেকটা ঘুষি মারতে যাব, তখনই রিমি আমার হাত চেপে ধরলো। আমি চোখ মুখ কুচকে রিমির প্রাণে তাকালাম। রিমি আগুন চোখে আমাকে দেখছে। মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খেলেও তার রাগ কমবে না। অন্য সময় রিমির এমন ভয়ানক চাহনি দেখে আমি ভয় পেতাম, আজকে রিমিকে দেখে একটুও ভয় লাগছে না। আমি রাগে দাঁত কিরমির করে বললাম, রিমি আমার হাত ছাড়, এই শালাকে আজকে জিন্দা কবর দিব। সাজ্জাদ ভাইকে আরেকটা মারলে পরিণাম ভালো হবে না কিন্তু। ওকে শুধু মারবো না, মেরে কুচি কুচি করে কাটবো। ও সাহস হলো কি করে তোকে কিস করতে যাওয়ার? এটা আমি বুঝে নিব, তুই এখানে নাক গলানোর কে? আমি কে মানে? এত তাড়াতাড়ি তোর জীবন থেকে আমাকে মুছে ফেলেছিস? মুছে ফেলেছি। আমার জীবনে তোর আর কোনো অস্তিত্ব নেই। তোর জীবনে আমার কোনো অস্তিত্ব না থাকলেও ঠিকই আমার জীবনে তোর অস্তিত্ব আছে। আমার দেহের প্রতিটা শিরা শিরা তুই মিশে আছিস। তুই শুধু আমার। আজ যে তোর দিকে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে দিব। রাগে কথাগুলো বলে আমি এক ঝটকায় রিমির থেকে হাতটা সরিয়ে নিলাম। তারপর প্রচণ্ড রাগী গলায় বললাম, আমাকে বাধা দিতে আসিস না রিমি। তাহলে কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজ্জাদ ভাইকে মায়ের খেতে দেখবো নাকি? তাই দেখ, আজকে এই হারামির বাচ্চাকে মেরে কী বা মানাবো। তুই আমার সামনে আমার হবু বোরকে মারবি, আমি চুপ করে থাকবো? এটা ভাবলি কি করে? কেন, কি করবি তুই? এক্ষুনি বড় আপু আর বাবাকে ডেকে আনবো, তারপর তোর কি হাল করি দেখ। তোর কোন বাপরে ডাকবি ডাক, আমি এখানে আছি। দেখি
ওরা আমার কি করতে পারে। রিমি আর কিছু না বলে বাইরে গিয়ে বাবা ও ছোট আব্বুকে ডাকতে থাকে। আমি এতে ভয় পেলাম না। আজকে বাবা কেন 14 গোষ্ঠী এলেও সাজ্জাদ ভাইকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি সাজ্জাদ ভাইয়ের দিকে হিংসা চোখে তাকালাম। সাজ্জাদ ভাই ভয় একদম কুচকে গেল। আসলে সাজ্জাদ ভাই অনেক ভীতু মানুষ, এতটাই ভীতু যে যদি এলাকার পিচ্ছি ছেলেটাও খেলনা পিস্তল নিয়ে এসে সাজ্জাদ ভাইকে ভয় দেখায় তাহলে তার হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। তবে আজকে সাজ্জাদ ভাইকে ভয় নাই, উচিতভাবে একটা শিক্ষা দিয়ে যাব, যাতে আর কোনোদিন রিমিকে বিয়ে করার মুখে না আনে। আমি এইসব ভেবে আবার সাজ্জাদ ভাইকে চর মারলাম। চর খেয়ে মেয়েদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সাজ্জাদ ভাই। আমি পাত্তা দিলাম না, উল্টো সাজ্জাদ ভাইয়ের কলার চেপে ধরে আমার কাছাকাছি আনলাম। চিৎকার করে বললাম, রিমিকে কিস করার খুব শখ তাই না? আজকে তোর শখ বের করব, বান্দির বাচ্চা। ওকে আজকে খুন্না করছি তো আমার নাম শাহিন না। আমার কথা শুনে সাজ্জাদ ভাই কেঁপে উঠল। বেচারা এতটাই ভয় পেয়েছে যে তার মুখে দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি হাত দিয়ে সাজ্জাদ ভাইকে আরেকটা ঘুষি মারলাম। ঘুষি খেয়ে সাজ্জাদ ভাই ফ্লোরে লুটিয়ে পড়ল। আমার মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে সে। তারপরও আমি শান্ত হতে পারলাম না। সাজ্জাদ ভাইয়ের পিঠে কয়েকটা লাথি মেরে বললাম, উঠ হারামজাদা, কিস করার মাথা থেকে গেছে? কিস করতে চাইবি রিমিকে? সাজ্জাদ ভাইয়ের কোনো রেসপন্স পেলাম না। আমার মেজাজ এখনও তুঙ্গে, কিছুতে রাগ কমাতে পারছি না। সাজ্জাদ ভাইকে মেরে ফেলতে ইচ্ছা করছে। আমি রাগের মাথায় সাজ্জাদ ভাইয়ের গলা চেপে ধরলাম। তখনই রিমি দৌড়ে এসে আমাকে সরিয়ে দিল, তারপর সপাটে আমার গালে চর মারল। এর সাথে কাঁদতে কাঁদতে বলল, সাজ্জাদ ভাইকে সত্যি সত্যি মেরে ফেলবি নাকি? হ্যাঁ, ওকে ছেড়ে দে, আমি ওকে ভালোবাসি। মেরে ফেলবো, এতে আমার কি হয় হুক? সাজ্জাদ ভাইকে মারার তুই কে? কে তোকে এই অধিকার দিয়েছে? তাছাড়া কিছুদিন পর সাজ্জাদ ভাইয়ের সাথে আমার বিয়ে, আমি তার সাথে যা ইচ্ছে তাই করবো। ইচ্ছে হলে তার সাথে বিছানায় শুব, তুই আমাকে বাধা দেবার কে? রিমির শেষের কথাটা আমি হজম করতে পারলাম না। চোখ কপালে তুলে রিমির প্রাণে তাকালাম। আগে আমার শরীরের রক্ত টটপট করে ফুটছে। রিমি সাজ্জাদ ভাইয়ের সাথে শুতে চায়, এই কথাটা শুনে ওর গায়ে হাত উঠাতে দুইবার ভাবলাম না। ও ঠাস করে একটা চর মারলাম, তারপর রাগে গলা চেপে ধরলাম। আমি সব শক্তি দিয়ে আমার হাত ছড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। ব্যথায় মরা কাটা মুরগির মতো লাপাচ্ছে। আমার তবুও মায়া হলো না। আমি রিমির গলা আর শক্তভাবে চেপে ধরে বললাম, আজ যদি একবার এসব কথা মুখে আনিস তাহলে চিপ টেনে ছিঁড়ে ফেলবো। শুধু তোকে ভালোবাসি বলে এবার মতো ক্ষমা করে দিলাম। আর হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুলো সাজ্জাদ ভাইয়ের কাছে ঘেসবি না। তারপর আমি রিমির গলা ছেড়ে দিলাম। রিমি বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। দিয়ে কিছুক্ষণ আগুন চোখে চেয়ে থেকে চিৎকার করে বলল, আমাকে তোর কথা মতো চলতে হবে নাকি? আমার যা মন চাই আমি তাই করবো, তুই কৈফিয়ত নেওয়ার কে? আমি কে মানে? আমি তোর স্বামী। কিসের স্বামী? ভুলে যাস না আমার যে ডিভোর্স হয়ে গেছে, সেটা তোর ইচ্ছায়। তাই আবার আবার অধিকার খাটানো বন্ধ কর। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? আমি তোকে ভালোবাসি, তাই ভালোবাসার উপলক্ষে তোকে আমি অধিকার খাটাচ্ছি। ভালোবাসা? আর যাই হোক, তোর মুখে ভালোবাসার কথা মানে না। তুই সারা জীবন স্বার্থপর ছিলি এবং ভবিষ্যতেও থাকবি। আর স্বার্থপর মানুষটা কখনো কাউকে ভালোবাসতে পারে না। রিমির কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি স্বার্থপর? রিমি এটা বলতে পারলো? আমি মানছি, আগে স্বার্থপর ছিলাম, সবসময় নিজের কথা ভেবেছি, কিন্তু এখন তো আমি বদলে গেছি। রিমি কি সেটা দেখতে পাচ্ছে না, নাকি দেখো না দেখার বান করছে? অসত আমার মতো স্বার্থপর মানুষকে একসময় রিমি ভালোবেসেছে, কিন্তু এখন তার জীবনে আমার কোনো অস্তিত্বই নেই। সত্যি মানুষের মন কখন বদলে যায় কেউ বলতে পারে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, কখন যে চোখের কোণায় পানি চলে এসেছে বুঝতেই পারিনি। আমি চোখের পানি মুছে সামনে তাকাতে দেখি রিমি সাজ্জাদ ভাইকে ওঠানোর চেষ্টা করছে। একটু আগে সাজ্জাদ ভাইয়ের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা খুব একটা ভালো না, এখনও নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। রিমি সাজ্জাদ ভাইকে সোফায় বসালো, তারপর শাড়ির আঁচড় দিয়ে সাজ্জাদ ভাইয়ের খোঁজ যত্নে রক্ত মুছতে লাগলো। কেন যেন আমি এই দৃশ্যটা দেখতে পাচ্ছি না। সাজ্জাদ ভাইয়ের প্রতি রিমির এমন কেয়ার দেখে আমি কেন জানি হিংসায় মরে যাচ্ছি। এমন মনে হচ্ছে সাজ্জাদ ভাইকে রিমি ছোঁয়ায় আমার শরীরের কেউ যেন ক্ষত বিখ্যাত করছে। আমি আর চুপ থাকতে পারলাম না। সাজ্জাদ ভাইয়ের কাছে গিয়ে রিমির হাত খপ করে ধরলাম। রিমি ব্রু কুঁচকে তাকালো, সাপের মতো হিস হিস করে বলল, খবরদার আমার হাত ধরবি না, আমি তোর বউ না যে তুই আমার হাত ধরবি। বলে রিমির হাত ছাড়ানোর চেষ্টা করলো। আমি রিমির হাত আরো শক্ত করে চেপে ধরলাম। এতে রিমি আরও কেঁপে গেল, বিশ্রী গলায় কয়েকটা গালি গালাজ দিল।
আমি গায়ে মাখলাম না, উল্টো রিমিকে টান দিয়ে আমার বুকের মধ্যে নিয়ে এলাম। রিমি এবার তেলে বেগুনে জ্বলে উঠলো, নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে। আমি এক হাত দিয়ে রিমির এক হাত চেপে ধরে অন্য হাত দিয়ে রিমির কোমর শক্তভাবে চেপে ধরলাম। ওকে লড়াছাড়া করার কোনো সুযোগই দিলাম না। তারপর নিঃস্বার্থ দৃষ্টিতে রিমির দিকে চেয়ে রইলাম। কি স্নিগ্ধ মায়া রিমির চেহারায়, রাগ করলেও সে চেহারায় বাটা পড়ে না। আমার এই মুহূর্তে ইচ্ছা করছে এই মায়ামণিকে বুকের সাথে মিশিয়ে নিই, কিন্তু রিমির রাগের কারণে কিছু করতে পারছি না। তবু রিমিকে শক্ত করে জড়িয়ে ধরেছি। আমি কিছুক্ষণ রিমির দিকে গোল লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে সুরে বললাম, তোকে না বলেছি সাজ্জাদ ভাইয়ের কাছে যাবি না? 100 বার যাবো, তাতে তোর কি? আমার অনেক কিছু, সাজ্জাদ ভাইয়ের কাছে গেলে তোর ঠ্যাং ভেঙে দেবো। হাতটা খালি ছাড়, তারপর দেখাচ্ছি কে কার ঠ্যাং ভাঙে। এত রাগ দেখাস কেন? অবশ্যই রাগলে তোকে ভালোই লাগে, ইচ্ছে করে সারাদিন তোর দিকে চেয়ে থাকি। আমি তোর এমন অবস্থা করব যে জীবনেও আমার দিকে তাকানোর সাহস পাবি না। এক বাপের ব্যাটা হয়ে থাকলে আমায় ছেড়ে দে, তারপর তোর কি হাল করে দেয়। ভয় দেখাচ্ছিস? রিমি কিছু বললো না, শুধু রাগে ফুসফুস করছে। আমি দুষ্ট হাসি দিলাম। কেন জানি না রিমির রাগের চেহারা দেখতে খুব ভালো লাগছে। আমি রিমিকে রাগানোর জন্য আরো শক্ত করে ওকে চেপে ধরলাম। রিমির খারাপ বুক একদম আমার বুকের সাথে মিশে গেল। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাই? এই শাহিন কাউকে ভয় পায় না। তো এতই যখন সাহস, তাহলে আমাকে ছেড়ে দিচ্ছিস না কেন? তখন দেখা যাবে কে কত বড় বীর। আমি আর কিছু না বলে রিমিকে ছেড়ে দিলাম। দেখতে চাই রিমি আমার কি করতে পারে। চারা পেতে রিমি আমাকে চর মারার জন্য হাত উঠালো। তার আগে আমি রিমির হাত ধরে ফেললাম। আমাকে না মেরে একটু আদর করা যায় না? তোদের আদর খাওয়ার জন্য মনটা আনছন আনছন করছে। তোকে জুতার বাড়ি মারবো কুত্তা। বলে রিমি আমাকে ধাক্কা মেরে জোরে সরিয়ে দিল। দাঁত বের করে শয়তানি হাসি দিলাম। রিমি নাক চিটকালো। আমার উপরে যে রিমি খুব বিরক্ত তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। রিমি একটু চুপ থেকে সাজ্জাদ ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আমাকে অবাক করে দিয়ে সাজ্জাদ ভাইকে বলল, যদি পুরুষ মানুষ হোস তাহলে এক্ষুনি শাইনের সামনে আমাকে কিস করবে। রিমির কথা শুনে সাজ্জাদ ভাইয়ের মাঝে কোনো হেলদুল নেই। সে মুক্তির মতো বিছানায় বসে আছে। আসলে সাজ্জাদ ভাইয়ের ভয় এখনও কাটেনি। এতক্ষণ বসে বসে আমার আর রিমির কার্যক্রম দেখছিল। এমনকি আমি যখন রিমিকে জড়িয়ে ধরি তখনও সাজ্জাদ ভাই চুপ ছিল। প্রতিবাদ করা তো দূরের কথা, মুখ দিয়ে একটা কথাও বের করেনি। তাছাড়া সাজ্জাদ ভাই ভালো করে জানে রিমিকে এবার কিস করলে আমি ওকে সত্যি সত্যি এবার মেরে ফেলবো, তাই চুপ করে আছে। এদিকে সাজ্জাদ ভাই চুপ করে থাকাতে রিমি চটে গেল। রাগী চোখে কিছুক্ষণ চেয়ে বলল, থাক, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করছি। বলে আমার দিকে বাঁকা চোখে তাকালো। তারপর দুষ্ট হাসি দিল। আমি বুঝতে পারছি না রিমি ঠিক কী করার চেষ্টা করছে। ও কি সত্যি সত্যি সাজ্জাদ ভাইকে কিস করবে নাকি? আমি এসব ভাবছি আর গ্রোকুসকে তাকিয়ে আছি। তো এখনই রিমি বলে উঠল, তোর সামনে আমি সাজ্জাদ থেকে কিস করব, তুই কিছু করার থাকলে করে নে। কথাটা বলে রিমি হাঁটু গেড়ে সাজ্জাদ ভাইয়ের সামনে বসে গেল। তারপর মুখটা এগিয়ে সাজ্জাদ ভাইয়ের কাছাকাছি নিয়ে এলো। সাজ্জাদ ভাই চোখ পিক পিক করে একবার আমাকে দেখছে, একবার রিমিকে দেখছে, কিন্তু কিছু করার বা বলার সাহস পাচ্ছে না। এদিকে সাজ্জাদ ভাইকে কিস করার আগে আমি রিমির চুলের মিটি চেপে ধরলাম। তারপর রিমির চুলের চুটি ধরে ওকে টেনে ধার করালাম। রিমির চুল শক্ত করে ধরাতে সে ব্যথায় কাকড়াচ্ছে। আমার থেকে ছাড়া পাওয়ার প্রাণপণ চেষ্টা করছে। আমার সেদিকে ব্রুকুপ নেই। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, তাই রাগের মাথায় ওকে চর মারলাম। চর খেয়ে রিমি চুপ হয়ে গেল। সে ভাবতে পারেনি ওকে আমি মারবো। খেয়াল করলাম রিমিকে চর মারাতে ঠোঁট কেটে গেছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। আমি আলতো করে রিমির ঠোঁটে রক্ত মিশিয়ে দিলাম। তারপর হেসকা টান দিয়ে রিমিকে আমার বুকের মাঝখানে নিলাম। এবার কোনো রিমি বাধা দিল না। আমি পলকহীনভাবে রিমির মাঝে চেয়ে আছি। রিমির চোখে মুখে ভয় খেলা করছে, কিন্তু একটু আগে আমাকে গরম দেখাচ্ছিল, আর এখন সামান্য একটা চর খেয়ে সব গরম চলে গেল। কথায় আছে মায়ের উপরে কোনো ওষুধ নেই। রিমি তেমন টাইপের একটা মেয়ে। আমি ওকে কত সুন্দর করে বললাম সাজ্জাদ ভাইয়ের কাছে যেন না যায়, কিন্তু সে আমার কথা শুনলো না। এমন তো সাজ্জাদ ভাইয়ের কাছাকাছি গেছে, তার উপরে সাজ্জাদ ভাইকে কিস করার দুঃসাহস করেছিল, তো উঠবেই। আমি মানছি খাতা কলমে আমার আর রিমির ডিভোর্স হয়েছে, তো আমি রিমিকে আমার বউ মানি। আর আমার সামনে আমার বউ অন্য একটা ছেলের সাথে লটর পটর করে বেড়াবে, আমি সেটা চুপচাপ দেখবো নাকি? তাই শাস্তি সেবক রিমিকে মেরেছি। তো ইচ্ছে করছে রিমির ঠোঁট দুটো আগুনে পুড়িয়ে ফেলি, যাতে আর কাউকে কিস করতে না পারে। নেহাত রিমিকে প্রচণ্ড ভালোবাসি বলে বেশি কিছু করলাম না। তাছাড়া রিমির ঠোঁটের উপরে শুধু আমার অধিকার রয়েছে। আমি এসব ভেবে রিমির দিকে তাকালাম। রিমি মাথা নিচু করে আছে। আমি রিমির থুতনিতে হাত দিয়ে ব্রুটা উঁচু করলাম। রিমির চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলছে।
বোঝা যাচ্ছে বেচারি খুব ভয় আছে, হয়তো ভাবছে আমি আবার ওকে মারবো। কিন্তু আমি সেসবের কিছুই করলাম না, শুধু রিমির ঠোঁটের দিকে চেয়ে রইলাম। সুন্দর ঠোঁট দুটা, মনে মনে সৃষ্টিকর্তার কাছে দোয়া জানালাম। অনেক যত্ন সহকারে তিনি আমার জন্য রিমিকে সৃষ্টি করেছেন। আমি রিমির ঠোঁটের দিকে তাকিয়ে বেশিক্ষণ স্থির থাকতে পারলাম না। রিমির নরম ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। আমার পৃথিবী যেন কয়েক সেকেন্ডের ব্যবধানে থমকে গেল, যেন আমাতে নেই, রিমির মাঝে যেন হারিয়ে গেছি। পরম যত্নে রিমির ঠোঁটের অমৃত পান করছি। রিমি আমাকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি জোর করে আমার বাউডারে আটকে রেখেছি। হাত দিয়ে ওর কোমর ধরে অন্য হাত দিয়ে ওর মাথা চেপে ধরেছি, যাতে রিমি নড়াচড়া করতে না পারে, এমনকি কিস করতে যেন সুবিধা হয়। রিমি আমাকে এর আগে কিস করলো, আমি এই প্রথম রিমিকে নিজের ইচ্ছায় কিস করলাম। আমার লাইফের প্রথম কিস। সত্যি বলতে রিমিকে কিস করার পর থেকে আমার মনে অন্যরকম একটা জোয়ার বইছে। সেটা বাসায় প্রকাশ করা যাবে না, যেন মনে হচ্ছে এই অনুভূতিরা সারা জীবন টিকে থাকে। তাই 5 মিনিট পর আমি রিমির ঠোঁট ছেড়ে দিলাম। দুজনেই তখন হাঁপাচ্ছে, বুক ধরপড় করছে আর খালি খালি নিঃশ্বাস নিচ্ছি। কিছুক্ষণ পর দুজনে স্বাভাবিক হলাম। আমি দুষ্টু হাসি দিয়ে রিমির দিকে তাকালাম। আমি রাগে পুড়ছে, আমাকে কাঁচা চিবি খাওয়ার পরও যেন আমার রাগ কমবে না। রিমি রাগে পুড়ছে, আমাকে কাঁচা চিবি খেলেও মনে হয় রিমির রাগ কমবে না। ভাবলাম রিমিকে আরেকবার কিস করি। একবার কিস করে মন ভরেনি। আমি যখন রিমিকে আরেকবার কিস করতে যাব তখন বাবা মা ও ছোট আব্বু ছোট মা ঘরে ঢুকলো। কে দেখে রিমিকে ছেড়ে দিলাম। রিমি ছাড়া পেতে আমার আব্বুর পিছনে গিয়ে লুকালো, বাবার বুকে বুক লুকিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ কাঁদার পর নাক টেনে বলল, তোমার লম্পট ছেলে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল, আমাকে জোর করে ধর্ষণ করতে চাইছিল। রিমির কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। রিমি এসব কি বলছে? আমি কখনো কে দর্শন করতে গেলাম? তাছাড়া নিজের বউকে দর্শন করতে যাব কোন দুঃখে? রিমি এত বড় একটা মিথ্যা কথা বলে কি প্রমাণ করতে চাইছে? আমি কিছু বলার আগে রিমি আবার ন্যাকা কণ্ঠে বলে উঠল, সাজ্জাদ ভাই বাধা দেওয়াতে দেখো শাইনকে কি হাল করেছে, মারতে মারতে হপকেন করে ফেলেছিল। তুমি যদি সঠিক সময় না আসতে তাহলে এতক্ষণে এই লম্পটটা আমার ইজ্জত কেড়ে নিত, তখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। রিমির এমন কথা শুনে বাবা আমার দিকে রক্তহীন চোখে তাকালো। মনে হচ্ছে আমাকে আস্ত চিবিয়ে খাবে। অবশ্য সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি শুধু ভাবছি রিমি কিভাবে এমন একটা জঘন্য অপরাধ আমার ঘাড়ে চাপালো। ইচ্ছে ভালো যদি রিমি আমাকে মরে যেতে বলতো তা আমি হাসিমুখী করে ফেলতাম, কিন্তু রিমি আমাকে দর্শক বানিয়ে ছেড়ে দিল। অন্য কাউকে নয়, আমি আমার বউকে দর্শন করতে চেয়েছি। এর থেকে আর লজ্জার বিষয় কি হতে পারে? আমি এসব ভাবছিলাম, তখন বাবা আমার কাছে এসে শান্ত গলায় বলল, রিমি যা বললো তা কি সত্যি? আমি কিছু বলার সময় পেলাম না। রিমি আমার কথা কেড়ে নিয়ে বলল, বড়পু, তুমি আমার কথা বিশ্বাস করছো না? যদি বিশ্বাস না হয় তাহলে সাজ্জাদ ভাইকে জিজ্ঞেস করে দেখো, আমি মিথ্যে বললেও সাজ্জাদ ভাই তো আর মিথ্যে বলবে না। বাবা সাজ্জাদ ভাইয়ের দিকে তাকালো। সাজ্জাদ ভাই মাথা নাড়িয়ে রিমির কথায় সায় দিল। আমি জানতাম সাজ্জাদ ভাই রিমির পক্ষ নেবে। আসলে সাজ্জাদ ভাই আর রিমি আমাকে অপমান করার পায়তারা খুঁজেছে। তারা চাচ্ছে আমি যেন সবার কাছে ছোট হই। বিশেষ করে রিমি আমাকে জব্দ করতে পেরে ভীষণ খুশি হয়েছে। সে আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর দুষ্টু হাসি দিচ্ছে। সত্যি বলতে রিমির উপস্থিত বুদ্ধি দেখে প্রশংসা করে না পারছি না। 2-3 মিনিট আগেও সব কিছু ঠিক ছিল, কিন্তু রিমি আমাকে দর্শক বানিয়ে পুরো খেলাটাকে উল্টে দিল। সে জয় হয়ে গেল। আমি এসব ভেবে রিমির দিকে তাকালাম। রিমির সাথে সাথে আমার দিকে চোখ টিপ মারলো। তারপর চেহারায় দুঃখ দুঃখী ভাব এনে আবার বলল, তোমার গুণধর ছেলের যদি আমার সাথে খারাপ কিছু করার ইচ্ছে নাই থাকতো তাহলে এত সকালে আমার ঘরে আসতো না। ওকে জিজ্ঞেস করো তো এত সকালে আমার ঘরে কেন এসেছে। বাবারের উত্তরের আশায় আমার দিকে তাকালো। আমি কিছু না বলে মাথা নিচু করে নিলাম। তাছাড়া তো আর কোনো উপায় নেই। তাছাড়া সবাইকে তার বলতে পারবো না সাজ্জাদ ভাই আর রিমি ঘরে খারাপ কিছু করতে চেয়েছিল। আমি শুধু তাদের বাধা দিতে এসেছিলাম। এসব বললে সবাই রিমির চরিত্র নিয়ে কথা বলবে। তাছাড়া আমি সেটা চাই না। তাছাড়া সবাই আমার কথা বিশ্বাসও করবে না। শেষ করে তো বাবা তো বিশ্বাস করবেই না। বাবার কথা হচ্ছে রিমি হচ্ছে সত্যর পাহাড়। রিমির মুখ দিয়ে মিথ্যা কথা বের হবেই না। তাই এই মুহূর্তে চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই। নিজেকে নির্দোষ চেষ্টা করা বোকামি। এদিকে আমি চুপ থাকাতে বাবার রাগে পেটে ফুটলো। কি করবে বুঝতে পারছে না, শুধু রাগে হিসফিস করছে। বাবা একটু দম নিয়ে দাঁত কিরমির করে বলল, কথা বলছিস না কেন? রিমি যা বলছে তা কি আমি সত্যি ধরে নিব? আমি এবারও চুপ করে এলাম। বাবা আমার নীরবতাকে সম্মতি ধরে নিল। কিছুক্ষণ আমার দিকে রক্ত চোখে তাকিয়ে থেকে ঠাস করে চোয়ার মারলো। আমি কিছু বললাম না, শুধু বাবার চোয়ার হজম করলাম। বাবা আমার কলার ধরে শক্ত গলায় বলল, আর কত অপমানিত হতে হবে তোর জন্য?
তোর জন্য আমি আমার ভাইয়ের কাছে ছোট হয়েছি। সমাজের লোক তোকে নিয়ে নানান কথা বলছে, আজকে আবার এই কাণ্ড ঘটালি। এটা যদি সবাই জানতে পারে তাহলে তো তোর মুখে থুথু দিবে। আচ্ছা, তোর কি লজ্জা বলতে কিছু নেই? রিমিকে ডিভোর্স দেওয়ার পর কোনো হিসেব এমন একটা নিচু কাজ করতে গেছিস। 1 মাস পর সাজ্জাদের সাথে রিমির বিয়ে, আর আজকে তুই ওর সাথে। ছি! বাবা কথাগুলো বলতে বলতে আবার আমাকে মারতে যাবে, তখনই মা কাঁদতে কাঁদতে এসে বাবাকে থামালো। আমার উপর মারামারি ও বকাবকি দেখে মা কেঁদে দিয়েছে। মা জানে বাবার রাগ বেশি, রাগের মাথায় আমাকে মেরে ফেলতেও পারে। আমাকে বাঁচাতে চলে এসেছে মায়ের মন বলে কথা। মা বাবাকে থামিয়ে কান্না গলায় বলল, ওকে আর মেরো না, ভুল তো করেই ফেলেছে। কেন ভুল করবে? ও কি ছোট বাচ্চা নাকি? তাছাড়া ওর জন্য কেন আমি 5টা লোকের 5 কথা শুনবো? ও কি আমাকে কামাই করে খাওয়াই? 2 পয়সা তো কামাই করার মুরদ নেই, অথচ বসে বসে আমার অন্ন ধ্বংস করছে আর আকাম কুকাম করে বেড়াচ্ছে। এবারের মতন ওকে ক্ষমা করে দাও, আর রাগারাগি করো না। তুমি চুপ করো, তোমার জন্যই আজ এই অবস্থা। আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো, এখন দেখো কিভাবে আমার নাম ডুবাচ্ছে। বাইরের মানুষের কাছে ওর জন্য আমি মুখ দেখাতে পারি না। জানি না আল্লাহ কোন পাবের শাস্তি হিসেবে আমাকে এমন ছেলে দিয়েছে। শয়তান একটা, ওকে তো আমার ছেলে পরিচয় দিতে লজ্জা করে। বাবা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তো আছি, লজ্জায় কারোর দিকে তাকাতে বা কথা বলতে পারছি না। বাবা আমাকে এসব বলবে ভাবতে পাইনি। আমার প্রতি কি বাবার একটুও বিশ্বাস নেই? বাবা ভাবলো কি করে আমি রিমিকে দর্শন করতে চেয়েছি? রিমি তো প্রতিশোধ নেওয়ার জন্য এসব বলেছে। ওকে আর কি বলবো, কিন্তু বাবার তো উচিত ছিল সত্যটা যাচাই করার। সেটা না করে রিমির কথা অন্ধের মতো বিশ্বাস করে নিল। এসব ভাবতে কষ্টে আমার চোখে পানি এসেছে। সবার অগোচরে চোখের পানি মুছে নিলাম। এদিকে বাবাকে বোঝানোর পর বাবা একটু শান্ত হলো। তারপর মা আমার শান্তে এসে দাঁড়ালো, চোখের পানি মুছে স্নান গলায় বলল, তুই কি মানুষ হবি না? এসব কাজ করার জন্য কি তোকে এত আদর যত্ন দিয়ে বড় করেছি? এমন একটা কাজ করার আগে তোর কি আমাদের মান সম্মানের কথা মনে পড়েনি? আমাদের কথা মনে পড়েনি কেন? তোর জন্য আমাদের কথা শুনতে হবে। তাছাড়া তুই কি ভুলে গেছিস রিমির সাথে তোর ডিভোর্স হয়েছে? সবচেয়ে বড় কথা, তুই জোরপূর্বক রিমি থেকে ডিভোর্স নিয়েছিস কারণ তোর নাকি রিমিকে ভালো লাগে না। তাহলে এখন কেন রিমির সাথে এসব করার চেষ্টা করছিস? তুই কি পাগল হয়ে গেলি নাকি? ভুলে যাস না, তোর এখন রিমির উপর কোনো অধিকার নেই। আর তোর বাবা তো ঠিকই বলেছে, এসব কথা যদি বাইরের মানুষ জানে তাহলে তোর মুখে থুথু দিবে। আমার তো হাতে অবাক লাগছে, আমি তোর মতন ছেলেকে পেটে ধরেছি। মার কথা শুনে আমি কেঁদে দিলাম। মা যে আমাকে অবিশ্বাস করবে আমি ভাবতে পারিনি। মার কথা শুনে আমি কেঁদে দিলাম। মা যে আমাকে অবিশ্বাস করবে আমি ভাবতে পারিনি। বাবা আমাকে অবিশ্বাস করবে সেটা ভাবে যায়। তার কাছে তো আমার কথার গুরুত্ব বা মূল্য আগেও ছিল না, এখনও নেই। কিন্তু মা তো ভালো করে জানে আমি কেমন। তারপরও কোন বিশ্বাসে রিমির কথা বিশ্বাস করে নেয়। সত্যি বলতে যে মানুষটার সাপোর্ট ভীষণ প্রয়োজন, সে মা আমার থেকে মুখ সরিয়ে নিয়েছে। আমি চোখের পানি মুছে মাকে বললাম, তুমি কি আমাকে এতই খারাপ ভাবো মা? আমার প্রতি কি তোমার একটুও বিশ্বাস নেই? আর রিমির সাথে যদি খারাপ করার কিছু ইচ্ছেই থাকতো তাহলে তো বিয়ের আগেই করতে পারতাম। তাহলে কি রিমি আমাদের মিথ্যা বলছে? আমি মাথা নাড়ালাম। মা ব্রুকুসকে বলল, সেটা না হয় রিমিকে জিজ্ঞেস করো। মা রিমিকে কিছু বলো না, শুধু রিমির দিকে কিছুক্ষণ ব্রুকুসকে তাকিয়ে থাকলো। তো মাও বুঝতে পেরেছে রিমি মিথ্যা বলছে। তবে এবার ছোটো মা মুখ খুললো। এতক্ষণ কোণে দাঁড়িয়ে সে সবার কথা শুনছিল। মা চুপ করাতে ছোটো মা আমার উদ্দেশ্যে বলল, শোন শাহিন, পৃথিবীতে কোনো মেয়েই চায় না তার চরিত্রে দাগ লাগুক। সবাই পবিত্র থাকতে চায়, তাহলে রিমি কেন ওর চরিত্রে দাগ লাগাতে চাইবে? তাছাড়া তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে রিমির কী লাভ? তুই নিজে দোষ করে এখন রিমিকেই অপরাধী বানাচ্ছিস। কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? আসলে তুই রিমির ভালো চাস না, তাই তো বারবার রিমির ক্ষতি করার চেষ্টা করছিস। পরিবারে নতুন করে অশান্তি লাগাতে চাচ্ছিস। শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝলে ছোটো মা। তাহলে সঠিকটা কি শুনি? সব তো নিজের চোখেই দেখেছি। তোর কথা অনুযায়ী ধরে নিলাম রিমি মিথ্যা বলছে, কিন্তু সাজ্জাদ তো আর মিথ্যা বলবে না। ওর কথা কিভাবে অবিশ্বাস করব? একটা বাইরের ছেলের কথা তোমার বিশ্বাস হচ্ছে আর আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার মতো আজ পর্যন্ত কিছু করেছিস কি? কই, আমার তো মনে পড়ছে না। এটুকু বলে ছোটো মা থামলো। আমি স্পষ্ট দেখলাম
ছোট মার চোখে পানি। ছোট মা চোখের পানি মুছে কান্না ভেজা কণ্ঠে বলল, বিশ্বাস করেই তো তোর সাথে রিমির বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম মেয়েটা সুখে থাকবে, কিন্তু তুই কি আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছিস? দিনের পর দিন রিমির উপর অত্যাচার করেছিস, আমরা সবাই জানি সেটা। শুধু পরিবারে অশান্তি চাইনি বলে চুপ ছিলাম। সত্যি বলতে তুই রিমির সাথে যা করেছিস, তাতে যদি রিমির পা ধুয়ে পানি খাস তবু তোর ক্ষমা হবে না। এভাবে বলো না ছোট মা। আমি মানছি বিয়ের পর রিমির উপর অনেক অত্যাচার করেছি, অনেক কষ্ট দিয়েছি, পরে তো রিমির কাছে ক্ষমা চেয়েছি। তাছাড়া আমি এখন আগের মতো নেই, ভালো হয়ে গেছি। কেমন ভালো হয়েছিস সেটা দেখতেই পাচ্ছি। কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হবে না, তেমনি তুইও কোনোদিন ভালো হবি না। বিদ্রোহের সুরে কথাটা বলল ছোট মা। আমি এতটাই লজ্জা পেলাম যে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। যাই নীল হয়ে গেছি। পাশে থেকে রিমিও ছোট মার সাথে তান মেলালো। নাক ছিটকে বলল, একদম ঠিক বলেছ মা। তোমরা এই কুকুরের কথা বিশ্বাস করো না। আজ কয়েকদিন ধরেই আমাকে ডিস্টার্ব করছে, খুব প্রস্তাব দিচ্ছে। আমি ওর কথা না শোনাতে আজ জোর করে আমার সাথে। রিমি আর কিছু বলতে পারলো না, ফ্যাস করে কান্না শুরু করলো। আমি রিমির প্রশংসা না করে আর পারলাম না। কত সুন্দর বানিয়ে বানিয়ে কথা বলতে পারে। যদিও রিমির প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ একদিন আমিও রিমিকে এভাবে অপমান করেছিলাম। সেই তুলনায় রিমির অপমান কিছুই না। তবুও রিমির কথা জবাব দেওয়া দরকার। এভাবে চুপ থেকে রিমির সব অপমান মেনে নেওয়ার মতো না। আমি কিছু বলতে যাব তখনই দেখলাম কয়েকটা পুলিশ ঘরে প্রবেশ করলো। হঠাৎ করে বাড়িতে পুলিশ আসাতে সবার কপালে ভাঁজ পড়লো। কেউ বুঝতে পারছে না পুলিশ কেন এসেছে, কিন্তু রিমি আমাদের সবাইকে অবাক করে দিয়ে বলল,